রাফসান পুরা ভিডিওর ভেতরে সবার সামনে স্বীকার করেছে তাদের হাতে টাকা আছে, তারা তো দিয়ে দিতে পারতো হ্যাঁ, কিন্তু দেয় নাই। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। যে এই যে দেখো গাইজ, সে তো এই প্যাটার্নেই কথা বলে, মাকে কেন দিচ্ছি, সে এই প্যাটার্নে কথা বলেছে, কারণ আলটিমেটলি এটা তো আমার কাছেই ব্যাক করবে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। আমার বাবা আর্মি ছিল অমক তমক। বাট এটা একদম ব্যালান্টলি মিথ্যা কথা, এবং তাদের যেহেতু এই ভিউটাই তাদের ইনকামের তার রাস্তা মানে একটা, এটা অতএব এন্টারটেনমেন্টের অতএব জন্য মানুষ তো না, কথা মানুষ। বলবেই। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি সাফায়াত যথারীতি আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন আমাদের দুজন নিয়মিত আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ। এবং আজকে আমাদের মাঝে আমরা একজন বিশেষ অতিথিকে পেয়েছি, and I believe he doesn't require any introduction right now. He is sort of the talk of the town. In fact, আমি talk of the town বলবো না, he's the talk of the country. হ্যাঁ, আমাদের অসম্ভব প্রিয় একজন মানুষ বাংলাদেশের মোটামুটি। উনি উনার উনার বর্তমানে যে অনলাইন অ্যাক্টিভিজমের কারণে অনেকেরই পরিচিত মুখ, জনাব সৈয়দ আব্দুল্লাহ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের থ্যাংক ইউ আলোচনায়। সো মাচ। তো আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি যে আপনি ফার্স্ট অফ অল আপনি পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, সেখান থেকে পাশ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আপনি প্রথম হয়েছিলেন ঘ ইউনিটে। পরবর্তীতে আপনি আইন বিষয়ে লেখাপড়া করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, সেখান থেকে আপনি ফার্স্ট ক্লাস আপনার আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দুটোই সেখান থেকে করেছেন। বর্তমানে আপনি আপনি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের আপনি শিক্ষকতা করছেন, এবং একই সাথে আপনার নিজের একটা টেক প্ল্যাটফর্মও আছে আমি যেটা জানি। এবং এর পাশাপাশি আপনি নন প্রফিট বেসিসে আপনি ধরেন সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের জন্য আপনি অনেক কাজ করে থাকেন, সেটা ঢাকায় এবং পার্বত্য চট্টগ্রামে। এবং বিশেষ করে আপনি যেহেতু নিজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা এই অ্যাডমিশন রিলেটেড ব্যাপারগুলোর সাথে আপনি যেহেতু জড়িত, আপনি এই এই বিষয়ে যেহেতু আপনি কোচিং দিয়ে থাকেন, এবং আপনি নন প্রফিট বেসিসে আপনি এই সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের মানে অনেককেই আপনি আপনার এই এক্সপার্টিসটা আপনি দিয়ে থাকেন। এছাড়া আপনি বিভিন্ন রকমের অনলাইন অ্যাক্টিভিজমের সাথে জড়িত। আপনার লেখালেখির সাথে আমরা পরিচিত, বিশেষ করে আমরা অনলাইনে যারা আমরা অনেকদিন ধরে আপনার আপনার লেখা আমরা ফলো করছি, আমরা জানি আপনি বিভিন্ন ইস্যুতে, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, দুর্নীতি সংক্রান্ত এবং মানে বিভিন্ন রকমের সন্ত্রাস, গুম খুন লুটপাট, আপনি অনেক বিষয়েই আপনি আপনার লেখালেখির সাথে আমরা পরিচিত, এবং আমরা আপনার আপনার লেখা আমরা অনেকদিন ধরে ফলো করি। এবং আমি মানে আই এম প্রাউড টু সে যে আই এম an avid reader of your articles. তো রিসেন্টলি আপনার একটা লেখা বেশ আহ, আমি বলবো অনেকটা ভাইরাল হয়ে গিয়েছিল, যে একজন খুবই বাংলাদেশের মোটামুটি খুবই বেশ পরিচিত একজন অনলাইন একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি রাফসান দা ছোট ভাই নামেই তিনি পরিচিত। তো তার একটা বিষয়ে আপনি প্রথমত আপনি একটা লেখা দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে সে লেখার কাউন্টার হিসেবে যখন রাফসান একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেন, তার কাউন্টার হিসেবে আপনি আবার একটা বেশ বিস্তারিত একটা ভিডিও আপনি পোস্ট করেছিলেন, যেখানে আপনি নিজে যেহেতু আইনের ছাত্র, আপনার আইনের যেই মানে আইনগত বিষয়গুলোকে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা এই সব কিছু নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। তো আহ, আপনি যদি একটু আমাদেরকে মানে, যদিও আপনার সেই ভিডিওতে আপনি বলেছিলেন, তবু আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাব, যে এত কিছু থাকতে আপনি এই বিষয়টা নিয়েই বিশেষ করে যে ঋণ, খেলাপি ঋণ, বা রাফসানের বাবা মার যে খেলাপি ঋণ, এই বিষয়টা নিয়েই আপনি আপনার সাফায়েতের আন্দোলন আগে রয়েছে। আমরা একটু ওর ব্যাকগ্রাউন্ডটা জানি। আহ, আহ, হ্যাঁ, সাইদ, তুমি তোমার জি, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলো আমাদের, যে কিভাবে পড়াশোনা করছো এবং তোমার এত ভালো রেজাল্ট, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছো। তোমার মানে ব্যাকগ্রাউন্ডটা কি, আর কিভাবে অ্যাক্টিভিজমের মাধ্যমে আমাদের সবার পরিচিতি, যে অনলাইনে আমাদের আমরা চিনি, এইভাবেই পরিচিতি, তো কিভাবে এত মানে অল্প সময়ে এত জনপ্রিয়তা পেলে? জাস্ট লাইক গাইড আস থ্রু দ্যাট। জি। আসসালামু আলাইকুম, এবং এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রামের যে অ্যাঙ্কর আছেন সাফায়েত ভাই চমৎকার ভাবে অনেকটা কথা বলার চেষ্টা করেছেন, ইমতিয়াজ ভাই ডিরেক্ট প্রশ্ন করেছেন। তো আমি খুব শর্টে যদি একটু কথা বলার চেষ্টা করি, তো আমার এসএসসি এইচএসসি সব কমপ্লিট করেছি পাবনা ক্যাডেট কলেজ থেকে, আমি ক্যাডেট ছিলাম। তো ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের মাধ্যমে 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি, এবং ওই বছর অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে আমি আইন পড়ার সৌভাগ্য লাভ করি।
ইনফ্যাক্ট আইনটা পড়ার পেছনে আমার যে মোটিভটা একটু কাজ করতো, যে কেন আমি আইন পড়ছি। অনেকের কিন্তু ট্রেডিশনাল একটা প্ল্যান থাকে যে জাস্ট প্রফেশনাল কারণে, হয়তো আমি জাজ হব, আমি অ্যাডভোকেট হব, এই প্র্যাকটিসটা করব, এজন্যই আইন পড়বো। কিন্তু আইনটা আমার যতটা না প্রফেশনাল কারণে পড়ার ইচ্ছা ছিল, তার চেয়ে বেশি জানার ইচ্ছা ছিল। কারণ আমাদের দেশে আসলে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, মানুষ আইনের যে ভাষা, সেই ভাষাটা সাধারণ মানুষের ভাষা থেকে অনেক বেশি আলাদা, এবং মানুষের কাছে আইনি ব্যাপারগুলা খুব একটা ক্রিস্টাল ক্লিয়ার না। এই জন্য আইন কিন্তু সাধারণ মানুষকে প্রোটেক্ট করে না, আইন প্রোটেক্ট করে উচ্চমার্গীয় লোকদেরকে, এবং তারা আইনের মিস ইউজ করে। তো আমার কাছে এই ব্যাপারগুলো মনে হয়েছে যে একজন মানুষ হিসেবে যদি আমি আইন জানি, তাহলে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে আমি নিজের কথাগুলো তুলে ধরতে পারবো তাদের ভয়েস হিসেবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এলএলএম কমপ্লিট করেছি, এবং এলএলএমটা আমি কমপ্লিট করেছি ইন্টারন্যাশনাল ল এর স্পেশালাইজেশন করে। মানে ইন্টারন্যাশনাল রিফিউজি ল, হিউম্যানিটেরিয়ান ল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, এইগুলো ছিল আমার স্পেশালাইজেশন। তো এটা শেষ করার পরে আমি তো আগে থেকেই করোনার ভেতর থেকে আমার যেহেতু একটা এডটেক প্ল্যাটফর্ম আমার নিজস্ব ভাবেই আছে, একটা কোচিং এর সাথে আছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি অনলাইনের অ্যাক্টিভিজম যেটা করি সেটা হলো মানুষের হিউম্যান রাইটস বেসড। পত্রিকাতেও লেখালেখি করি মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে। তো হিউম্যান রাইটস বেসড অ্যাক্টিভিটিস যে মুহূর্তে আমি করতে যাই, এই মুহূর্ত আমাকে একটা নতুন একটা দিগন্ত উন্মোচন করে, যে আমি এই জায়গাটা একটা লুফহোল দেখতে পাই বাংলাদেশে। যে মানুষ যখন কথা বলছে, ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছে বেশি, কিন্তু লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কথা বলা, যে একজন মানুষের, আমি বলতেই পারি যে আমি অবিচারের শিকার হচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে আমার লেখার টার্গেটটা হলো সেটা, যে আইনের কোন কোন জায়গার মাধ্যমে সে আসলে তার লিগ্যাল রাইটস থেকে ভায়োলেটেড হচ্ছে, তার হিউম্যান রাইটস ভায়োলেটেড হচ্ছে, এবং কোন কোন ধারা প্রবর্তন করে আইনের মাধ্যমে কিভাবে আমরা সেটাকে রিইনফোর্স করতে পারি। সো এই কাজটা করতে গিয়ে যেটা হয়েছে, দেশের যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, যারা বিভিন্ন সময়ে দেশের দুর্নীতি নিয়ে কথা বলছে, কোনো মানে যারা অধিকার বঞ্চিত আছে তাদের পক্ষে কথা বলছে, তাদের সাথে একটা ভার্চুয়ালি কমিউনিকেশন হয়ে গেছে। এবং এই ব্যাপারটাকে আমি আসলে অনেক মহৎ কাজও মনে করি না। আমার কাছে মনে হয় যে দেশের যেহেতু আমি একজন নাগরিক, নাগরিক হিসেবেই আমার এটা একটা দায়িত্ব, এবং সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতেই আমি কাজটা করি। ব্যাপারটা কিন্তু এমন না যে আমি মহৎ কিছু করে ফেলছি। ইনফ্যাক্ট অনেকে এটা করে না জন্য আমাদেরটা মনে হয় মহৎ কাজ। আসলে তো এটা সবারই করা দায়িত্ব ছিল, বিকজ হ্যাঁ, আমরা সবাই তো সিটিজেন। এই ঠিক। পয়েন্ট অফ ভিউ থেকেই আসলে আমার এই পথ চলা। ধন্যবাদ। এখন আমার একটা কোয়েশ্চেন আছে, আমাদের গ্রুপেই আজকে আসছে কোয়েশ্চেনটা, সেটা হলো যে অনেকেই এটা তুমি ঠিকই বলছো যে এটা আসলে সবারই করা উচিত। কেউ করে না বলে আমাদেরটা এত চোখে মানে মনে হয় যে আমরা বিশাল কিছু করতেছি। খুব একটা সুন্দর অ্যান্সার দিছো যে, কিন্তু ব্যাপার হয়েছে যে আমরা যত মানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে, একটা হলো যে নীতি কথা, জ্ঞানের কথা, ভালো কথা, এই কথা সেই কথা, আরেকটা হলো যে একদম স্ট্রিট স্মার্ট বা মানে একদম মানে স্ট্রিট লেভেলে বা একদম বাস্তবতার লেভেলে যে এই দুনিয়াটা চলে। তো সেই দুনিয়াতে আমরা দেখি যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তারা অলওয়েজ লাইক চাটুকার লেভেলের। এবং আমি অত ডিরেক্ট পলিটিক্যাল ইসে যাব না, পলিটিক্যাল আলোচনা আজকে আমরা আমরা অত করব না, কিছুটা দূরে থেকেই বলি। তো সেই আমরা একটা নির্দিষ্ট দলে তারা চলে যায় এবং তাদের তাদের ছত্রছায়াতেই থাকে, তারাই তাদের মানে এমপ্লয় ক্ষমতার করে। বদলে মুজা ভাই, আমি যদি একটু হ্যাঁ, ক্ষমতার এক্স্যাক্টলি, বদলে ক্ষমতার পদলেই পরিণত হয়। বাট ইউ আর লাইক ওয়ান অফ দ্য ভেরি লাইক আউটলায়ার আমি বলবো। এই কোয়েশ্চেনটা আমি দেখছি আমাদের গ্রুপের মধ্যে, আমার মনে হলো যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তুমি মানে কি মনে করো যে হোয়াট স্পার্ক ইউ? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে যে মানুষটা জানে না, যার ওই সাবজেক্ট ম্যাটারে পড়াশোনা নাই, তার চেয়েও দায়টা বেশি। যেহেতু আমি আইন পড়াশোনা করেছি, এই হুম। অধিকারগুলোর ব্যাপারটা আমি জানি, কিভাবে এই দেশে আইনের মিস ইউজ করা হয় সেই ব্যাপারটা আমি জানি। তো যারা না জেনে তোষামোদি করে বা ব্যক্তিগত বেনিফিটের দিকে যায়, তাদের ব্যাপারটা একরকম। কিন্তু আমি যদি জেনে শুনে তারপরেও তোষামোদির রাস্তাটা বেছে নেই, আমার কাছে মনে হয় যে দুনিয়ায় আমি কি করলাম না করলাম এই ব্যাপারটা আসলে খুবই ইম্যাটেরিয়াল আমার কাছে। আমি হয়তো বা আজকে চাটুকারিতা করলাম, নিজের ক্যারিয়ারটাকে অন্যদিকে নিয়ে যেতে পারতাম, আমি পারতাম, আমি সেটা খুব ভালো মতোই জানি। হ্যাঁ। এমনকি মির্জা ভাই, আমি এই ব্যাপারটা অনেক মানে প্রলং করব না, এমনও ঘটনা গেছে যে আমি শুধুমাত্র একটা পার্টিকুলার দলের তোষামোদি করছি না জন্য, ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম হচ্ছে, অন্যরা সবাই মিলে করছে, সে জায়গায় আমাকে ইনভাইটও করা হয় নাই।
যে এই ও তো আমাদের মতো না। কাজে এই জাতীয় প্রবলেম আমি অনেক জায়গায় ফেস করেছি, কিন্তু ওই যে যখনই আপনি কোনো কিছু করতে যাবেন কিছু কিছু চ্যালেঞ্জ আসবেই, অনেকে এই ব্যাপারগুলোকে অনেক বড় করে মনে করে, কিন্তু আমি যেটা মনে করি যে হোপফুলি আমার সেই যোগ্যতাটা আছে যে অন্তত পক্ষে আমি নিজে খেয়ে পড়ে বাঁচতে পারবো কারো তোষামোদি ছাড়া, এবং সেটা যদি আমি মানুষের অনেস্টলি ভালোবাসা, করতে পারি। মানুষের যে ভালোবাসা পাও, এক্স্যাক্টলি। এবং আমাদের যেই মানে যে একটা মানে ব্রাদারহুড আছে, আমার আমার মনে হয় যে ওইটা পোষায় দিবে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে চলে এক্স্যাক্টলি। যাই ডিরেক্টলি, আমাদের আজকে টক অফ দ্য টাউন। সো মানে যেটা একটা, এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে, এবং ইউ সিঙ্গেল হ্যান্ডেডলি ইউ জাস্ট টুক ডাউন, ইউ মেড দেম পে দ্য লোন। মানে আজকে, আজকে লেটেস্ট খবর হলো যে দে আর, মানে আমি দেখলাম তুমি আপডেটটা দিলা যে তার এই রাফসান দা ছোট ভাই হোয়াট এভার, তার পোশাকি নাম কারো জানা আছে? তার দেখুন অফিসিয়াল রাফসান, নাম হলো রাফসান তার পুরো ইফতেখার নাম হচ্ছে প্রভাত। ইফতেখার আচ্ছা, রাফসান। রাফসান ইফতেখার, তার ইফতেখার যেই রাফসান। তার বাবা যে আসল ঋণ খেলাপি, সে যোগাযোগ করছে ওই অফিসারের সাথে, দে ওয়ান্ট টু পে দ্য লোন। দিস ইজ লাইক গ্রাউন্ড ব্রেকিং থিং। আমরা অনলাইনে বহু অ্যাক্টিভিজম করি, লাইক এভরিথিং, খুব মানে অনেক, আমি বলবো না যে একদম মানে সবকিছুতে একদম সাথে সাথে আমরা ফল পেয়ে যাই। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইনসিডেন্ট যেটা সিটিজেন জার্নালিজম, এবং এটা এত ইম্প্যাক্ট ফেলছে যে দে হ্যাভ টু পে, দে 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 ওয়ান্ট টু স্টার্ট দ্য পেইং দ্য মানি, সো ইউ আর রিকভারিং পিপলস মানি। সো এখন এই এত লোক থাকতে রাফসান এর ব্যাপারটা তোমাকে কিভাবে অ্যাট্রাক্ট করলো, বা কিভাবে তুমি এটাতে ইনভলভ হলা, এবং কেন এটা আচ্ছা। ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা একটু ব্যাখ্যা করো প্লিজ। আচ্ছা, এই ব্যাপারটা আমি সবার আগে বলি, এই জাতীয় কোশ্চেন আমিও পাচ্ছিলাম মাঝে মাঝে যে হোয়াই রাফসান, বিকজ তার ফ্যামিলি হলো মাত্র, বাংলাদেশের হিসাবে অনেকে বলার চেষ্টা করছে মাত্র 3 কোটি। আমি এই জায়গায় একটু পজ দেই, হুম হোয়াই হুম। দিস ইজ মাত্র। আমি জানি বাংলাদেশের যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে, আপনি জানেন কিছুদিন আগে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা যিনি আছেন, তার সারা জীবনে চাকরি বোনাস সবকিছু মিলিয়ে তার সারাটা জীবনে অলমোস্ট 36 বছরের তার সার্ভিস ইয়ারে তার সমুদয় অর্থ যেটা সে ইনকাম করেছে সেটাও 1.5 কোটির উপরে না। তাহলে চিন্তা করেন, 3 কোটি লিখতে তিনের পরে কতগুলা শূন্য লিখতে হয়। এবং এই বাংলাদেশে আমরা আসলে এই রিসেন্ট 8 বছর 10 বছর 15 বছরে এত হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়েছে, যে আমাদের কাছে মনে হয় ও 3 কোটি টাকা খুবই কম। বাট একটা জিনিস খেয়াল করেন, দেশের বড় বড় শিল্পপতির গ্রুপ বা অন্য কেউ যখন হাজার কোটি টাকা লোন নিয়ে সেটাকে রিপে করছে না, এইটা একটা ইস্যু। এবং এইটার সুবাদে একজন সিম্পল একটা এন্টারটেইনার, খুবই সাধারণ মানুষ, সে ডিরেক্ট পলিটিক্স করছে না, তাদের কোনো শিল্প গ্রুপ নাই, কোনো কিছু নাই, বড় কোনো ব্যবসা নাই, তারাও যে কাজটা করছে, ইন্ডিভিজুয়াল পর্যায়ে যদি 3 কোটি টাকা করে মারা হয়, অনেকে কিন্তু এটা বুঝতে পারছে না। বড় বড় কর্পোরেশনের ক্ষেত্রে হাজার কোটি টাকা যে জিনিস, ইন্ডিভিজুয়াল ছোট একটা কোম্পানির ক্ষেত্রে 3 কোটি টাকা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং এই ব্যাপারটা তখন আমার কাছে মনে হয়েছে যে কেন রাফসান, আপনি খেয়াল করে দেখেন অনেকেই আছে অপরাধ করে সেটাকে নিয়ে শো আপ করে বেড়ায় না, বাট ইয়াং জেনারেশনকে, মানে আমি যে জেনারেশনে বিলং করি, আমার কিন্তু প্রধান দৃষ্টিটা থাকবে সেই জেনারেশনের উপরে। এবং এই জেনারেশন একটা ফেক একটা দুনিয়ায় বাস করে, বেসিক্যালি ঢাকা এবং ঢাকা ওরিয়েন্টেড জায়গায়, যে বাবা মায়ের হয়তো বা একটা ভালো ক্যারিয়ার ছিল, সবকিছু মিলিয়ে এই জেনারেশনটা মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করে যে আমরা লাইফে যা খুশি তাই করতে পারি এবং এটাই আমাদের লাইফ স্টাইল। সো তাকে কিন্তু দেখে অনেক ইয়াং ছেলে মেয়ে শিখছে। আপনি একটা টেলিভিশনের আমি একটা ইন্টারভিউ দেখলাম, আমি এই ব্যাপারটা নিয়ে যখনই ফায়ার হয়েছি তখন একটা ইন্টারভিউ দেখলাম, একটা মেয়ে ভিকারুন্নেসা স্কুলের, তাকে যখন একজন জিজ্ঞেস করছে পরীক্ষা রেজাল্টের পরে যে আপনি জীবনে কি হতে চান, তার লাইফে প্রধান লক্ষ্য হইলো যে আমি জীবনে ইউটিউবার হইতে চাই। এবং ইউটিউবার হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি করবেন ইউটিউবার হয়ে, সে ইউটিউবার হওয়ার পরে সে দামি একটা গাড়ি কিনবে, এটাই হলো তার লক্ষ্য। তার মানে খেয়াল করেন মানুষের একটা লাইফ স্টাইল যেটা, এই যে ইয়াং ছেলে মেয়ে এদের কিন্তু দেখবেন লক্ষ লক্ষ ভিউ, এবং এদেরকে কিন্তু স্টেটলি, মানে স্টেটের পক্ষ থেকে এদেরকে প্রমোশন করা হয়। এমনকি শুধু তাই না, এই দেশের প্রথম আলো, ডেইলি স্টারের মতো সবচেয়ে বড় বড় নিউজ পেপার, সবচেয়ে বড় বড় টিভি চ্যানেল যেগুলো আছে, আপনি দেখবেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তাদেরকে প্রমোট করা হয়। কিছুদিন আগেই তাদের কাজকে প্রমোট করা হয়েছে, তাদেরকে ইয়তদের আইকন হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে ফ্রম দ্য টপ অফ দ্য কান্ট্রি।
এইটা তাহলে খেয়াল করে দেখেন এদেরকে যেভাবে ফ্যাসিলিটেট করা হচ্ছে, এবং এরা পাবলিক মানি নিয়ে আটকিয়ে রাখে এবং মানুষকে গিফট করে বেড়াচ্ছে। দেখেন আপনি যদি ব্যাংক্রাফট হইতেন আমি কিছু বলতাম না, যে ঠিক আছে তারা স্ট্রাগল করছে, দিয়ে দিবে লিগ্যাল প্রসেসের মধ্যে অথবা কি করা যায়। কিন্তু আপনি দেধার যে টাকা উড়ায় বেড়াচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন আপনারা ইয়তদের আইকন, অথচ আপনার ফ্যামিলিতেই গ্যাপ হয়ে গেছে। আপনারা যারা আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন, এবং আমরা লিগ্যালিও জানি যে বাংলাদেশে আসলে দায়বদ্ধতার জায়গাটা কম। তো যে কোনো উন্নত বিশ্বে আপনি একটু চেক করে দেখবেন, সেটা ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডাতে টপ লেভেলে যারা থাকে তাদের দায়বদ্ধতাটা বেশি, যারা পরিচিত থাকে তাদের দায়বদ্ধতাটা বেশি। দেখবেন প্রেসিডেন্টের যে দায়বদ্ধতা, ওই দায়বদ্ধতা একজন সাধারণ মানুষের নাই। যেহেতু এদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে, রাষ্ট্রের গণমাধ্যমের পক্ষ থেকে ইয়ত আইকন হিসেবে এস্টাবলিশ করা হয়েছে, এবং তাদের ফ্যামিলিতে এই ধরনের ঋণ খেলাপি আছে এবং সেটা 8 বছর যাবত, তারপরেও তারা এই ধরনের ল্যাভিশ লাইফটা লিড করছে। সো ইয়তদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে। তো এই দেশের জেনারেশনটা আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে কারা লিড করবে? বর্তমানে যারা এই ভিডিওগুলো দেখছে এরাই তো করবে। সো এই জায়গাটা টার্গেট করাটা আমার কাছে মোরাল অব্লিগেশন হিসেবে আমি নিয়েছি এই ব্যাপারটা, যাতে করে মানুষের কাছে কোনো ভুল মেসেজ না যায়, যে তারা যে একটা বাবলের ভেতরে বাস করছে, এই জায়গাটা যাতে স্প্রেড না হয়, মানুষ যাতে চিন্তা করতে পারে যে অপরাধ সেটা অপরাধী, এর পক্ষে সাফাই গাওয়া উচিত না, এবং একটা ভুল লাইফ স্টাইল, একটা ভুল সেটিং এইভাবে যাতে না চলে। ধন্যবাদ আমি এখানে মির্জা ভাই জাস্ট ওয়ান আহ, সেকেন্ড। থ্যাংকস, ভালো অ্যান্সার দিছো। আমি একটা কথা বলতে চাই, 3 কোটি টাকা অল্প টাকা, ওয়াই 3 কোটি টাকা কেন? এটা কিন্তু আবার ওই রাফসান, আমি দেখলাম, আমি একমাত্র ভিডিও দেখছি ওর ওই যে ব্যাখ্যা যেটা দিছে। সো সে বলতেছে যে ও তো অনেক হাজার হাজার কোটি টাকা নিছে, সো আমাদের এত অল্প টাকা আপনি, আমার কথা হলো 3 কোটি টাকা নয় কেন? ওয়াই নট, ওয়াই নট উই স্টার্ট দেয়ার? ওইটাই আমাদের ধরতে হবে, অপরাধকে অপরাধ হিসেবে ধরতে হবে, এবং 3 কোটি টাকা এবং দেখেন ছোট মির্জা কোনো ভাই, আমি ব্যাপার না। ছোট্ট ছোট্ট একটা ব্যাপার অ্যাড করি। সে কিন্তু এক্সকিউজ আকারে ইউজ করছে যে এই দেশে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, তার মানে প্রত্যেকটা জিনিসকে জায়েজ করার চেষ্টা। হাজার হুম কোটি হুম টাকা নিয়ে যত দূরে থাক, 1 লক্ষ টাকাও যদি আমার ঋণ থাকে সেটা তো স্টেট মানি, পাবলিক হুম মানি। সো পাবলিক মানে, আমরা দেখেন আসবো এরা এটাতে। কতটা মিথ্যা সাফায়েত, বাবলে বাস করে। হ্যাঁ আমরা আসবো। আমি সাফায়েত। আমি বেসিক্যালি এই প্রশ্নটাই আমার ছিল যে আহ, কারণ যদি আমি যেহেতু সৈয়দের তার লেখালেখির সাথে পরিচিত, আমি জানি, আমি এর আগেও তার লেখা পড়েছি, সালমান এফ রহমানকে নিয়ে আমি তার লেখা পড়েছি, এসালম গ্রুপকে নিয়ে এরকম এই জাতীয় ইস্যুতে তার পূর্বের আমি লেখা আমি পড়েছি। কিন্তু আমি যেটা দেখছি যে রিসেন্টলি মানে এই এই রাফসানের এই ঘটনাটা বা তার তার ফ্যামিলির যে লোন ডিফল্টের ঘটনাটা, এটা মোটামুটি ভাইরাল হয়ে যাওয়ার পরে একটা এই যে যেটা সবচেয়ে বড় মানে সাইয়েদের এগেনস্টে যে যে এটা আসছে, যে সেটা হচ্ছে যে ওই হাজার হাজার কোটি টাকা যারা ইয়ে করলো ওদের ব্যাপারে কেউ আপনি কিছু বলেন না কেন? যদিও আমি জানি, কারণ আমি জানি না সবাই তার লেখা বা যারা মানে যারা এই কথাগুলো বলছে তারা কতটুকু তার লেখার সাথে বা তার অ্যাক্টিভিজমের সাথে পরিচিত। আমি যেহেতু মোটামুটি বেশ ভালো মতো ওয়াকিফাল, আমি জানি, কারণ আমি এর আগে তার এই লেখাগুলো পড়ে গুড এসেছি। পয়েন্ট, গুড আমি পয়েন্ট। এখন এটা আমাদের সাইদকে আমি দর্শকের লাস্ট থ্রুতে 10 দিনে, সবাইকে জানা দেওয়া লাস্ট দরকার। লাস্ট এটাই দশ শুনতে দিনের চাই। ভেতরেই আমি কিন্তু সামিট গ্রুপকে নিয়ে লিখেছি, আমি এস আলম গ্রুপকে হ্যাঁ নিয়ে হ্যাঁ লিখেছি, এবং এটা লাস্ট 10 দিনের এটা ভেতরে। যারা জানে না দীর্ঘদিন, আমরা তো জানি যে তুমি, বাট যারা আজকে, তুমি তো আজকে তোমার লেখাটা কত 40,000 আমি দেখছিলাম না, হয়তো অনেক বেশি, 40,000 লাইক পড়ছে লেখাটাতে, অথবা অনেক কত যায় আমি জানি না লাস্ট সংখ্যাটা। কিন্তু ওরা তো নতুন দেখতেছে তোমার লেখা, আমরা তো তোমার লেখা পড়ি প্রায় 4-5 বছর হলো, তো উই নো লাইক হোয়াট ইস্যু ইউ কভার। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা যারা আছে তার প্রোফাইল পড়ে দেখেন, এবং এটা জাস্ট একটা পিনাট হিসাবে, সে এর চেয়ে বহু ইস্যু সে কভার করছে এখানে। না রাশেদ, তার যা ইউ ক্যান জাম্প ইন। ওকে, হ্যাঁ রাশেদ ভাই প্লিজ। সাইদ ভাই, আমি আপনার একটা প্রশ্ন করবো, প্রশ্নটা শুনতে একটু বড় মনে হবে, ঠিক আছে? যেমন আমরা, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা রাইট নাও। আমার 6 বছরের মেয়ে ইউটিউবার হতে চায়, ঠিক আছে? আমেরিকার ইয়ং জেনারেশনদেরকে সবাই বলে যে তারা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, তারা অ্যাভোকাডো টোস্ট নিয়ে ব্যস্ত, তাদের জীবন সম্পর্কে কোনো ধারণা নাই, এটাই সবাই বলে আসতেছিল। হঠাৎ করে গাজার এই আক্রমণের পর এই এই ছেলে মেয়েগুলি যাদের কোনো ভবিষ্যৎ নাই, সবাই বলতেছিল তারা স্নোফেক্স, তারা অল্পতে কান্দে, তারা মিটু মিটু বলে চিল্লায়, তারাই কিন্তু নিজেদের ডিগ্রি রিস্কে ফেলে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়ে ক্রিমিনাল রেকর্ড, কারণ অ্যারেস্টেড হলে তো ক্রিমিনাল রেকর্ড তৈরি হবে, এগুলি করে তারা নিজেদের জীবন বিপন্ন করে নিজের থেকে 10,000 20,000 মাইল দূরের মানুষের জন্য তারা সিরিয়াসলি মাঠে নেমে গেছে।
তো এই কনটেক্সটে আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের ইউথ তো আমরা দেখতেছি একদম ভুলায় রাখা হয়েছে, অ্যাবসোলুটলি ভুলায় রাখা হয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু বি স্পেসিফিক। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ইউথদের একজন পার্ট হিসাবে আপনার কি মনে হয় দেয়ার ইজ এ চান্স গিভেন দ্য সিচুয়েশন গেটস বেটার অর সামথিং, একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে দেয়ার কুড বি এ বিগার ফায়ার, দ্যাট মানুষ ইয়ংরা আসলেই তাদের অধিকার চাবে, স্পেসিফিক্যালি ইয়ংরা বলবে যে আমি আপওয়ার্ড মোবিলিটি মুভমেন্ট চাই, আমার মেরিটের উপর বেস করে আমি বাংলাদেশে মেরিটোক্রেসি চাই। আপনার কি মনে হয় এই ধরনের সিচুয়েশন আসবে সামনে? আচ্ছা, এই ব্যাপারে আমার একটু মিক্সড উত্তর আছে। কারণ আমি যখন ভার্সিটিতে ছিলাম আমি দুইটা বড় বড় আন্দোলন দেখেছি, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, দুইটাই দেখেছি। দেখেন, কোটা সংস্কার আন্দোলন মানুষ আসলে কি আমাদের স্যাটিসফ্যাকশনের লেভেলটা আসলে খুবই মানে সংকীর্ণ। আমি কিন্তু হ্যাঁ, দুইটা নিশ্চয়ই আন্দোলনে অবশ্যই। রাস্তায় নেমে থেকেই আমি দেখেছি কোটা সংস্কার আন্দোলনের যে ঘটনাটা, এইটা স্টেটের পক্ষ থেকে খুব বড় চ্যালেঞ্জিং ইস্যু ছিল না। হ্যাঁ, বড় আন্দোলন হয়েছে সবকিছু, কিন্তু এটা প্রোভাইড করাটা কিন্তু তাদের জন্য মানে তাদের কোনো ক্ষতি নাই। মানে এই ব্যাপারটা আমরা কিন্তু সেলিব্রেট করেছি, ইয়েস আমরা জিতে গেছি। বাট জিতে যাওয়ার এই ফিলিংসটা আমাদের অনেক ক্ষেত্রে যেটা করে, আমরা অনেকে অল্পে তুষ্ট হয়ে যাই। সেম অবস্থা দেখেন নিরাপদ সড়ক আন্দোলনে, আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, অনেক কথাবার্তা যে ও বাংলাদেশের ইয়তরা নবজাগরণ ঘটিয়ে দিয়েছে। বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, আমরা যখন রাস্তায় নেমেছি আমি জানি টিয়ার গ্যাসের আক্রমণ খেতে হয়েছে পুলিশ, এমনকি ওই টাইমে বাংলাদেশের রাস্তায় আমি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা মিলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মিলে যখন রাস্তায় নামি, তখন যারা গুণ ছিল রাস্তায়, সিভিলিয়ান যারা মাস্তান ছিল, তারা পুলিশের ভেতরে বসে থেকে প্রোটেক্টেড হয়েও কিন্তু তারা ছাত্রছাত্রীদের আক্রমণ করেছে। খেয়াল করে দেখেন, নিরাপদ সড়ক আন্দোলন কি সাকসেসফুল হয়েছে? উত্তর হলো হয় নাই। প্রত্যেকটা টাইমে রাস্তাঘাটে কোনো নিয়ম নীতি ফিরেছে? ফেরে নাই। কিন্তু স্টুডেন্টরা কি মাঠে আছে? দেখেন টায়ার্ড হয়ে ছেড়ে দিয়েছে। তো বাংলাদেশের ইয়তরা অনেক কিছু বলতে চায়, কিন্তু প্রবলেমটা কি, এই দেশের চাকরিটা মানে চাকরির যে মার্কেটটা, এইটা এতটা হ্যাভিলি পলিটিসাইজড হয়ে গেছে। দেখেন আপনি, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে মানুষ এসে ওইটার মেরিট নিয়ে আলোচনা না করে মানুষ এসে বলবে ভাই আপনাকে নিয়ে ভয় হয়, আপনার কি যেন হয়ে যায়। মানে মানুষ একটা নিজের পর সেলফ সেন্সরশিপ আরোপ করছে যে এইটা করলে আমার কি হয় এবং এইটা করলে আমি চাকরি পাবো না। দেখেন আমি যে এত লেখালেখি করি, আমি যে প্রতিবাদে ফুঁসে উঠি, আমি কিন্তু সবার আগে দেখবেন, আমি কিন্তু 2022 সালে আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হতে থাকে, আমি ফেসবুকে একটা ওপেনলি পোস্ট দিতে হয়েছে যে প্লিজ আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না আমি বিসিএস কেমন দিচ্ছি, বিজিএস কেমন দিচ্ছি, আমি কোনো সরকারি চাকরি বাকরির পরীক্ষা দিব না। চিন্তা করে দেখেন তো, আমি যদি সরকারি চাকরি বাকরির পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতাম, নিশ্চিতভাবেই আমি জানি আমি সেই চাকরিটা পাইতাম না। তো জানি। এই যে এই রিস্ক গুলা থেকে যায়, মানুষ এখন কি হয়ে গেছে, একটা সময় ছিল যে পুরা দেশের কথা চিন্তা করতো, আর এখন যেটা হয়েছে যে আমি নিজে আগে বাঁচি ভাই। তো প্রত্যেকটা মানুষ আপনি খেয়াল করে দেখেন, এই দেশের যদি 4-5 কোটি ছেলে মেয়ে, ইয়াং জেনারেশনের যারা আছে, মানে হাই স্কুল গোয়িং থেকে শুরু করে যারা ধরেন যে আর্লি থার্টিজ এর ভেতরে আছে, প্রত্যেকেই চিন্তা করে দেশের কথা অন্য কেউ ভাববে, আমি তো বেঁচে যাব, আমার কি, এই কাজটা প্রত্যেকেই করতে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন পৃথিবীর অন্য যে কোনো দেশে হইলে যখন একটা ম্যাসিভলি রিগড ইলেকশন হয়, মানে যেটা বলার মতো অবস্থা না, পৃথিবীর যে কোনো দেশে আমি জানি অন্তত পক্ষে মানুষ কথা বলে। আর বাংলাদেশের মানুষ যেটা করে, ঠিক আছে তারা রাস্তায় না নামতে পারে, আমি বলছি না যে কোনো একটা পার্টিকুলার দলকে কারো সমর্থন করতে হবে, দিস ইজ নট এ ভার্সাস বি। এটা তো ভাই আমার ভোটের অধিকার, এটা আমার নাগরিক অধিকার না। আমার এ দল বা বি দল সি দল কাউকে দরকার নাই, ওটা জনগণ যাকে সাপোর্ট দিবে তারা আসবে। কিন্তু এই যে পলিটিক্যালি কনসিয়াসনেস, সেই ব্যাপারটা কি আছে? উত্তর হলো নাই। সবাই ভাবছে যে এইভাবে পার পেয়ে যাবে। তো আপনি যতটা, আমি বলছি না যে বাংলাদেশের ইয়তরা হোপলেস, তারা বিভিন্ন পার্সপেক্টিভের সুযোগটা পাচ্ছে না, যে তারা যে এইটা রিস্কটা নিবে, সেই রিস্ক নেওয়ার যে একটা মানে কোলাটারাল ড্যামেজ যেটা হতে পারে, সেই ব্যাপারটাতে তারা সচেতন, তারা খেয়ে পরে বাঁচতে চায়। এট দ্য সেম টাইম তাদের যেমন দোষ নাই, আবার অনেকের ক্ষেত্রে দোষ আছে, যাদের সক্ষমতা আছে তারাও তো অনেক ক্ষেত্রে কথা বলে না। আপনি শুধুমাত্র ইয়তদের নিয়ে দেখছেন, আমি একটা মজার কথা বলি রাশেদ ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যারা টিচার আছেন, খেয়াল করে দেখেন, আপনি কানাডাতে আছেন, আমেরিকাতে যারা আছেন, তো কোনো একটা ইস্যু যখন অ্যারাইজ করে,
দেখবেন টপ ক্লাস ইউনিভার্সিটির ওই সাবজেক্ট ওরিয়েন্টেড প্রফেসর যারা আছে তারা কিন্তু সেই ব্যাপার নিয়ে কথা বলে এবং তাদের মতামতটা খুবই পাবলিক লেভেলে ভিউ হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের টিচার এবং কয়জন আইন বিভাগের টিচারকে যখনই কোনো আইনি লুফল নিয়ে দেশে মারাত্মক ডিবেট হচ্ছে কথা বলতে দেখেছেন? দেখবেন আপনারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের টিচার কতজনকে চিনেন? খুবই হাতে গোনা, টিচার তো হ্যাঁ, অনেক হ্যাঁ। আছে। তার মানে দেখেন আমরা প্রত্যেকে কিন্তু মানে একটু স্কেপ করে চলে যেতে হবে, আমি তো বেঁচে যাব এই মন মানসিকতাটা আছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনাদের একটা জেনারেশন ছিল যারা আপনারা 1990 সাল দেখেছেন, আপনারা ওই জেনারেশনের সবাই বলে ভার্সিটি থেকে আন্দোলন হয়েছে, সবকিছু হয়েছে। আর এখন আপনারা যান বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, দেখবেন সবাই চুপচাপ, আমি কথা বলবো না, অন্য কেউ কথা বলুক, ভাই যেভাবে চলতেছে চলুক। সো প্রত্যেকেই যদি এই মন মানসিকতাটা রাখে, দেখেন আপনি আমেরিকার কথা চিন্তা করেন, অনেক স্টুডেন্ট আছে বাইরের দেশ থেকে স্কলারশিপ নিয়ে গেছে, তারা কিন্তু নিজেদের ক্যারিয়ারকে রিস্কেও ফেলছে ফর এ গুড কজ। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ইয়তদের কাজটা কি থাকে? ইয়তদের কাজ অন্যায়ের সাথে আপোষ করা না, কমপ্লাই করা না, এটাই তো ইয়তদের মেসেজ। আর জি। বাংলাদেশের বর্তমান ইয়তরা তাদের দোষে না, বরং সামগ্রিক প্রেক্ষাপটে তারা যেটা হয়ে গেছে চোখ কান বন্ধ করে মানে বার্ধক্যের গুণটা ইয়তরা অর্জন করে ফেলেছে। এই জন্যই আমি যখন লিখতে যাই, আমি যখন বলতে যাই, আমার ফেলোমেটরা আমাকে বলে সাবধান, লেখা যাবে না, বলা যাবে না। নিজেদের যে ভয়ের ব্যাপারটা, রাশেদ ভাই, এই কারণে আমি এক্সপেক্ট করি না যে রাতারাতি এটা চেঞ্জ হবে। রাদার প্রত্যেকটা মানুষের পলিটিক্যালি কনসাস থাকা উচিত। ইট ডাজন্ট নেসেসারিলি মিন রাজনীতি করতে হবে, নো, বাট পলিটিক্যালি কনসাস থাকা উচিত সবার। এবং এই জ্ঞানটা সবারই বোঝা উচিত যে পলিটিক্যালি কনসাস না থাকলে প্রত্যেকের লাইফের উপর দিয়ে সেটা কিভাবে এফেক্ট করে, এই জ্ঞানটা আচ্ছা, আমাদের নাই, আমার কোনো প্রশ্ন নেই, জ্ঞানটা বাট থাকা উচিত। একটা সম্পর্ক একটা কথা বলে নেই রাশেদের প্রশ্ন আর তোমার উত্তরের পার্সপেক্টিভে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট এরকম ছিল, এভরি সিঙ্গেল থিং যখন এটা সেই 1921 সাল থেকে তৈরি হইলো, তখন থেকে ইট ওয়াজ দ্য মানে বার্থ অফ লাইক বাংলাদেশি নেশন। সব ধরনের কালচারাল, তারপর তোমার প্রতিবাদের জায়গা, সবকিছু ছিল সেই সময়। চিন্তা করো কত জ্ঞানী গুণী তোমার বিজ্ঞানী, তারপর এরা তোমার ছিল, এবং দে আর লিডিং দ্য দ্য হোল নেশন। এবং মানে ওই কারণেই আহ, এই 69-এর গণ আন্দোলন, 71-এর তোমার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90s-এর আন্দোলন, অন্যান্য অনেক আন্দোলন কিন্তু ঢাকা ভার্সিটি কেন্দ্রিক হয়েছে। সেই ঢাকা ভার্সিটি থেকে জাস্ট গলা টিপে মানে তোমার মারা হয়েছে। আমি খুব লজ্জা পাই, আমি দেখি ঢাকা ভার্সিটি কনভেনশন হলে তোমার ভারতীয় ওই কি একটা মানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এবং মানে কি লজ্জাজনক একটা ব্যাপার। অথচ এই ইউনিভার্সিটি গুলা তো কম্পেয়ার টু দা তোমার গাজা প্রোটেস্ট গুলা দেখো, পৃথিবীর সব জায়গায় স্বাধীন চেতা মানুষের নেচার একই রকম। স্বাধীন চেতা মানুষ অলওয়েজ বলবে যে এটা অন্যায়, এটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো, বাট উই জাস্ট কিলড ইট। আমরা এগুলি সব নষ্ট করে ফেলছি। এনিওয়ে, আমি কোনো কোয়েশ্চেন করব না। সাফায়েত, ব্যাক টু ইউ, অর হুএভার কোয়েশ্চেন করতে চাও, নেক্সট কোয়েশ্চেন। ওকে, এখন আপনার সাইয়েদ, আপনি যেই রিসেন্ট যে এগুলো আপনি যে কারণে এত আলোচনায় যে রাফসানদের ছোট ভাইয়ের যে ব্যাপারটা, এবং হ্যাঁ আমরা মোটামুটি আপনার ইয়েটা বুঝতে পারলাম, আহ, আপনার স্ট্যান্ড পয়েন্টটা যে আপনি, এবং আপনি যেটা আমি আপনার সেই ভিডিওটা আমি সম্ভবত 3বার দেখেছি, নট ওয়ান্স। আমি আজকে যখন কাজ থেকে আসছিলাম, আমার বাসা থেকে মোটামুটি আধা ঘন্টার ড্রাইভ, আপনার ভিডিওটা সম্ভবত কম 30 মিনিট বা 31 মিনিটের। আমি আসতে আসতে পুরোটা আমি আবার শুনেছি। তো ওখানেও আপনি বলছিলেন যে বাংলাদেশে, আপনি যেটা বলছিলেন যে পাবনাতে সম্ভবত 2022 সালের নভেম্বর মাসে এরকম কৃষক যে 25,000 টাকা লোন ডিফল্টের জন্য তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ইয়ে করেও, ডিফল্ট করেও লোকজন মানে তারা আরো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি আসতে পারছে। হ্যাঁ, ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, এন্ড অন টপ অফ দ্যাট এখন আপনি ধরেন যেহেতু এখানে রাফসানের ব্যাপারটা হঠাৎ করে লাইমলাইটে চলে এসেছে, আহ, এবং আমি এখানে একটু একটা 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 জিনিসকে একটা কন্ট্রাস্ট ইয়ে করতে চাচ্ছি, মানে জিনিসটা কি, মানে আমরা কি তাহলে এতটাই মানে আমাদের সেন্সিটিভিটি কি এতটাই নষ্ট হয়ে গেল যে আমরা হাজার কোটি টাকা লোকজন লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, ব্যাংক মার্জার হয়ে যাচ্ছে এই এই সমস্ত এই সংকটের কারণে। হ্যাঁ, ব্যাংকগুলো মার্জ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখন আছে 3 কোটি টাকা আমাদের কাছে মাত্র 3 কোটি টাকা হয়ে গেছে। আর এটা নিয়ে কোন রকমের অনুশোচনা তো দূরের কথা, এটাকে লোকজন আরো মানে ডিফেন্ড ডিফেন্ড মানে করার চেষ্টা করছে। ডিফেন্ড করছে, রাইট? তো মানে এইটাকে মানে, এবং আমরা যদি দেখি যে এই মানুষগুলাই হচ্ছে কি এখন ইউথ আইকন। তো
এইখান থেকে, এই পরিস্থিতি থেকে আপনি যেহেতু আপনি নিজে আপনি নিজেও ইউ বিলং টু দিস জেনারেশন, আপনি নিজেও এই ইউথেরই একজন, আপনি কিভাবে এটাকে দেখেন যে সামনে এটা থেকে বের হওয়ার উপায় কি, উত্তরণের উপায় কি? আচ্ছা, এইটা থেকে উত্তরণের উপায় যেটা আমি তো বারবার করে বলি যে বাংলাদেশে একটা জেনারেশন তৈরি হয়েছে, আমরা এটাকে খুবই হাস্যকর ছলে বলি আই হেট জেনারেশন পলিটিক্স। মানে তাদের মাথার ভেতরে যেটা ঢুকেছে, আরে পলিটিক্স দিয়ে কি যায় আসে, আমার তো এগুলা নিয়ে খেয়ে পড়ে কাজ নাই। বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে আমার লাইফের সকালবেলা উঠে আমি যে ব্রাশটা হাতে নিচ্ছি, ওই জায়গা থেকে শুরু করে সারা দিন পরে আমি যে রাতে বেডে ঘুমাইতে যাচ্ছি, প্রত্যেকটা কাজ ইজ হ্যাভিলি হ্যাভিলি কানেক্টেড উইথ পলিটিক্স। পলিটিক্স এর কারণে কোন জিনিসের দাম কিভাবে নির্ধারিত হচ্ছে সেটা ডিপেন্ড করে। আপনি খেয়াল করে দেখেন, বিদ্যুতের দাম বছরে 4বার করে বাড়ানোর মতো প্রস্তাব করা হচ্ছে। একটা সময় বাংলাদেশে ছিল 4বার তো দূর কি বাত, জাস্ট একবার যদি একটু বাড়ানো হইতো, মানুষ এটা প্রোটেস্ট করে উল্টায় ফেলতো। আর 4বার করে বাড়ানো হচ্ছে, মানুষের কোনো বিকার নাই। আপনি ড্রিম মার্কেটে জাস্ট আজকের থেকে 4-5 দিন আগে যা ছিল তার চেয়ে 10 টাকা 15 টাকা করে বেড়ে গেছে র্যান্ডমলি। আপনি গাড়ির ভাড়া যা ছিল হঠাৎ করে দেখবেন প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। তেলের দাম দেখবেন আজকে 160 টাকা, কালকে 210 টাকা। এই যে র্যান্ডমলি এত বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলা প্রোটেস্ট করার দায়িত্বটা কাদের ছিল? সাধারণ মানুষের। কারণ কি, দেশটা তো ভাই আমাদের, দেশের নাগরিক কে? দেশের নাগরিকই তো দেশের মালিক অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা আসলে আর মালিক নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি আমাদের নাই, আমরা হয়েছি কর্মচারী। কিন্তু আমাদের কি উচিত ছিল এই প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমি একটা ছোট্ট উদাহরণ দেই, অনেক গভর্নমেন্ট অফিসে গিয়ে মানে মানুষ একেবারে বিগলিত হয়ে যায় যে যেন তার সেবা পাওয়াটা হইলো একটা প্রিভিলেজ। বাট দিস ইজ নট দ্য প্রিভিলেজ, দিস ইজ রাইট। হুম। আমার 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 মতো প্লাস নাগরিকদের টাকা সে দিয়ে তো তো চলছে, ট্যাক্সের টাকা দিতেছে এই সার্ভিসটার জন্য। ট্যাক্সের টাকা দিয়ে এ তো চলছে। ফ্রি কোনো কিন্তু কিছু নাই। মানুষ আসলে কিন্তু মানুষ আসলে দেখেন নিজে যে মালিক এই দেশটার, এই কথাটা তারা ভুলে গেছে। আপনি ছোট্ট, আমি একটা মানে মাঝে মাঝে আমি একটা ফান করি যে আপনি আমেরিকাতে গিয়ে হোয়াইট হাউসের সামনে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে অ্যাকাউন্টেবল করে গালাগালি করতে পারবেন, বাট বাংলাদেশে একটা ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে নিয়ে আপনি ডিরেক্ট কোনো কথা বলতে পারবেন না। সো দিস ইজ হাউ সিস্টেম ওয়ার্কস হিয়ার। এন্ড এই যে মানুষ, এই যে ইয়থ জেনারেশন, শুধু কি তাই, যারা মুরব্বীরা আছে আপনি খেয়াল করে দেখেন, একজন বৃদ্ধ একজন মানুষ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিল, উনি যখন পাবলিক ফোরামে একটা যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত এমন কারো নাম যখন নিচ্ছে, ডিরেক্ট নাম না নিতে পেরে তার মরার টাইম চলে আসছে, এমন একটা সময়ও সে কি বলছে যে যে আমি তো বাঁচিতে মরিতে চাই চাহি না, না, আমি মরতে চাই সুন্দর ভুবনে। সুন্দরবনে। তার কি আর এই শেষ বয়সে এসেও এই সামান্য নামটা নেওয়ার কারেজ তাদের নাই? পৃথিবীর অন্য কোন দেশে এত নিচু মন মানসিকতা নিয়ে কেউ বাস করে? হুম। আমার মনে হয় না। এই এবং প্রসঙ্গে আপনারা একটা যেটা কথা দেখেন, বলি আমি, এই প্রসঙ্গে একটা খুব মজার একটা কথা, এবং খুব 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 মানে আমি খুব এটা আমি নিজে চিন্তা করে বাইর করছি। আসলে দেখো, বাংলাদেশের যে রাজনীতিবিদ এবং বাংলাদেশের যে অলিগার্ক, বাংলাদেশের যারা হর্তাকর্তা, তারা কিন্তু আসলে অনেক বেশি দেশপ্রেমিক। কেন এটা আমি বলি? বিকজ দে থিঙ্ক দে ওন দ্য কান্ট্রি, দে লুটিং দ্য কান্ট্রি, দে ওনিং দ্য কান্ট্রি। কিছু হইলেই তারা বলবে যে আমার দেশ, আমার লুট করার অধিকার, এটা সেটা অনেক কিছু, অনেক চেতনা চেতনা। তো এই লোকগুলার আছে, কিন্তু যাদের আসলে তোমার দেশের মালিক হওয়ার কথা, এই 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 তুমি এই জিনিসটা কিন্তু নাই। দেখো, মানে চিন্তা করে দেখো, বেশিরভাগ মানুষ কি চিন্তা করে, নর্মাল একটা স্টুডেন্ট যে কোনো তুমি কথা বললে বলবা যে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, আমি যে দেশটারে ওন করব, দেশটারে ঠিক করব, বা মানে এই করব, এই অধিকার কিন্তু নাই। সো আমার মনে হয় যে আমাদের আসলে ওই পলিসি পোড়ামাটি নীতি নিতে হবে, যে ওই রাজনীতিবিদদের দেশ আমার লুট করার অধিকার আমার আমার দিতে হবে। এটা যদি হয়, আই থিঙ্ক লাইক সামথিং উইল হ্যাপেন। মানে ওদের ফলো করতে হবে যে যে আমারও তোমার খায়া ফেলতে হবে, যে এরকম মানে ওরা যেরকম চিন্তা করে না যে হ্যাঁ ব্যাংক হতো আমার, এটা আমার, যা কিছু তো ওরাই করতেছে না সবকিছু। না জিনিসটা তবে মজার, আপনি, বাট এটা একটা সেক্ষেত্রে স্যার, আমি আমি আসলে যে আমি যেই উত্তরটা আসলে চাচ্ছিলাম যে এখান থেকে এই জেনারেশনকে এই মানসিকতা থেকে বের করে নিয়ে আসার রাস্তাটা তাহলে কি? কারণ সবার ভিতরেই বের তো করে চিন্তা আসার হচ্ছে যে রাস্তাটা, ঠিক আছে, জি, আমি ভালো থাকলেই তো থাকলাম, আমি আমি ভালো থাকলেই হলো, বা আমি দেশের বাইরে চলে যাব, আমি যতদিন দেশের বাইরে
যাওয়া পর্যন্ত কোনো মতে দাঁতে দাঁত চেপে থাকবো, তারপরে চলে গেলে তো গেলাম। তো এখান থেকে আসলে বের হওয়ার উপায় কি? এই জায়গা থেকে বের হওয়ার উপায় আমার কাছে যেটা মনে হয়, আমি তো প্রথমেই বলেছি, দেখেন আমি যে কথাটা বলছি এটা খুবই সামান্য কথা, কোনো মহৎ কাজ নাই, এটাই সাধারণ কাজ হওয়ার কথা ছিল। কিন্তু যে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই সাধারণ কাজটা করছে না, তখন সাধারণ কাজটাই কি হয়ে যাচ্ছে, অসাধারণ হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আপনি একটা সরকারি অফিসে গেলে কি হয়, আমার সেবা পাওয়াটাই আমার অধিকার, একজন আমাকে সার্ভিস দিবে ভালো কথার মাধ্যমে, এটাই অধিকার। কিন্তু বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তা যদি সেম কাজটা করে, আমরা ফেসবুকে সেই স্ট্যাটাস দেই কি, উনি কত মহৎ মানুষ, আমার এই কাজটা করে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটাই তো নর্মাল হওয়ার কথা ছিল। তো এটাই এই নর্মাল। জায়গা থেকে বের হওয়ার জন্যই রাজনৈতিক সচেতনতা তৈরি করাটা তৈরি জরুরি, করতে হবে, এবং হ্যাঁ। রাজনীতিটা আমাদের ডে টু ডে লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, যে কাজটা আমি করার চেষ্টা করছি, আমার মতো কেউ কেউ করার চেষ্টা করছে, মানুষকে এই ব্যাপারগুলো ফ্যাকচুয়ালি ধরে ধরে বোঝানো যে পলিটিক্স রিয়েলি ম্যাটার্স, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এবং তোমার লাইফের উপর পলিটিক্সটাকে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে, সেই ব্যাপারগুলো যখন মানুষ ধীরে ধীরে সচেতন হবে। দেখেন, রাফসান যে একটা 5 মিনিটের একটা ভিডিও আপলোড করেছে, সেই জায়গায় আমি সরাসরি একটা কথা বলবো, দেশের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে ন্যূনতম একেবারে মানে বেয়ার মিনিমাম আইডিয়া যদি থাকে, তারা চিন্তা করবে, হায় হায়, এই ছেলে তো জানেই না লোন কেমনে নিতে হয়, পে কেমনে করতে হয়, ডিফল্টার কেমনে হয়, এই তথ্যগুলা জানে না। তারা শুধু জানে ও রাফসান ভালো ভিডিও বানায়, আমি ভিডিও দেখতাম, অতএব রাফসান সঠিক। চিন্তা করে দেখেন, তাহলে মানুষকে কি করতে হবে, এই প্রত্যেকটা জায়গায় ধরে ধরে বুঝাইতে হবে, না ব্রাদার, দিস ইজ হাউ সিস্টেম উইল নট ওয়ার্ক। বরং এই জিনিসটা হলো এইরকম, দেখেন আমি যখন পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে দিয়েছি, মানুষ কিন্তু অনেকে কিন্তু একসেপ্ট করছে, বুঝতে পারছে, হ্যাঁ হ্যাঁ আমার কনসেপ্টটা তো ভুল ছিল। একটা দারুণ একটা উদাহরণ বলে, ওই পোস্ট গুলাতে রাফসান দা ছোট ভাইয়ের সবচেয়ে সমর্থনে যে ছেলেটা এগিয়ে এসেছিল, সেও আর একজন ইউটিউবার, খুবই পরিচিত মুখ, সালমান মুক্তাদির। হ্যাঁ, সালমান মুক্তাদির ডিফেন্ড করতে করতে আমার ওই পোস্টের নিচে দেখেন, লেটেস্ট আমি সকালবেলা একটু আগেই আমি দেখলাম সালমান মুক্তাদির কমেন্ট করেছে, এবং সেটা আমার প্রতি প্রশংসামূলক, যে হ্যাঁ এটা খুবই কনস্ট্রাকটিভ, ভালো, আমি ওকেও বলবো এই কমেন্ট গুলা দেখতে, দেখার পরে ওর রেসপন্স থাকলে করুক, আপনি পার্সোনাল অ্যাটাক করেন নাই। তার মানে খেয়াল করে দেখেন, আপনি কোনো আইডিয়াকে যখন চ্যালেঞ্জ করবেন, আপনি যদি এইটাকে চ্যালেঞ্জ করতে পারেন, মানুষকে যদি সোশ্যালি এডুকেটেড করতে পারেন, তখন কিন্তু যারা ভুল জানে তারা ধীরে ধীরে, একজন মানুষও যদি চেঞ্জ হয়, সেই একজন থেকে আরেকজন চেঞ্জ হবে, একটা চেন রিয়াকশন কিন্তু শুরু হবে। এবং হুম, পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে, শুরুতে সেই সংখ্যাটা অনেক কমই থাকে, হুম, ধীরে 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 সেই সংখ্যাটা কিন্তু বাড়তে হুম। থাকে। আচ্ছা, এন্ড আই গেস আমার আমরা যারা জানি, সেই জায়গা থেকে যদি আমরা চেষ্টাটা চালাতে থাকি, দেখবেন যে ইফ নট টুডে, হোপফুলি টুমোরো, ডে আফটার টুমোরো, বর্তমানের জায়গা থেকে আর একটু বেটার কনসিয়াসনেস আপনি পাবেন আচ্ছা, তখন। আমরা একটু ডিফারেন্ট ইসের দিকে যাই। যেহেতু তুমি আইনি ছাত্র, এটা আমার খুবই জানার ইচ্ছা, এবং আমি দেখলাম যে অধিকাংশ মানুষের এটা সম্পর্কে কোনো ন্যূনতম জ্ঞান নেই। তো আমরা কিছু টেকনিক্যাল বিষয় আলাপ করি। এই যে লোন নেওয়ার যে ব্যাপারটা, এটার ভিতরে ইনহেরিটেন্সের কারণ, আহ, বিখ্যাত ব্যক্তি হলো রাফসান, সে তার বাবাকে গিফট করছে গাড়ি। তো সেই গাড়িটা ইটস লাক্সারি আইটেম, কারণ সে একজন লোন ডিফল্টার। তো এটার সাথে কিন্তু মানে টেকনিক্যালি, যদি আমরা লিগালি মোরালি স্ট্যান্ড পয়েন্ট থেকে, ইজ নট দ্য ওনার অফ দ্য বিজনেস, তার কোনো দায় নেই ওটা শোধ করার প্রতি। এর ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, বাবা মার অপরাধের দায় সন্তানের উপর যায় না। কিন্তু আইনি পার্সপেক্টিভ থেকে তুমি জাস্ট ছোট্ট করে একটু ব্যাখ্যা করবা যে কিভাবে হি ইজ লাইক লিগালি অর মোরালি এটার সাথে, আচ্ছা, মানে গ্রেট। হ্যাঁ। আমি আমি আসলে এতক্ষণ ধরে এই প্রশ্নটাই এক্সপেক্ট করতেছিলাম মনে মনে, কারণ আমি হ্যাঁ, জানি অনেকের এই ব্যাপারটা নিয়ে খটকা আছে। জি। দেখেন, আমি যে ফার্স্ট স্ট্যাটাসটা দিয়েছি, আই ক্লিয়ারলি স্টেটেড, ডিরেক্টলি লিগ্যাল অব্লিগেশন রাফসানের নাই, বাট দেয়ার ইজ এ বাট। এই বাটটা কি, তারা যাকে গিফট করছে, খেয়াল করে দেখেন, গিফট করা মানে কিন্তু সম্পদ। আপনি 1 কোটি টাকার একটা অডি গাড়িও যদি গিফট করেন, কাকে গিফট করছেন, হ্যাঁ, হ্যাঁ। একজন ঋণ খেলাপি ব্যক্তিকে আপনি গিফট করছেন। খেয়াল করে দেখেন, হুম, তার হুম, মানে ওই ঋণ খেলাপি ব্যক্তি টাকা পে করতে পারতেছে না, বাট সে সম্পদের মালিক হয়ে যাচ্ছে 1 কোটি টাকার, তার মা সম্পদটা পেয়ে যাচ্ছে। আপনি তো গিফট ভাই অন্য কাউকে করতেছেন না, একজন ঋণ খেলাপি ব্যক্তিকেই আপনি করতেছেন। এবং ঋণ খেলাপি ব্যক্তি, এবং রাফসানের একটা ভিডিও, আমি কিন্তু খুবই টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করি, টেকনিক্যাল বিষয়টা নিয়ে কাজ করার টাইমে রাফসান ঠিক তার 4-5 দিন পরে তার মাকে নিয়ে মা দিবসে একটা সোনার গোল্ডের একটা আউটলেটে গেল। হুম, হুম, আমি পুরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেছি। গোল্ড আউটলেটে যাওয়ার পরে সে মাকে বলছে, মা তোমার যা খুশি নিয়ে নাও। তার মাটাকে একজন অফিসিয়ালি লোন ডিফল্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে?
উত্তর হলো নাই। তার মা বেসে টেসে 5 লক্ষ টাকার গোল্ড সে নিয়ে নিল এবং সে ওই টাকাটা পে করলো। খেয়াল করে দেখেন, আপনারা যে দেশের বাইরে আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকেও যদি বলা হয় খুবই র্যান্ডম বেসিসে আপনারা আপনাদের মা বা অন্য কাউকে নিয়ে গিয়ে তার কিছুদিন আগে গাড়ি গিফট করেছেন, 5 লক্ষ টাকার গহনা ইনস্ট্যান্ট কোনো প্ল্যান ছাড়া কিনে দিতে পারবেন? বাংলাদেশের কতজন লোক এটা কিনে দিতে পারবে? বাংলাদেশের একটা সিঙ্গেল গভর্নমেন্ট এমপ্লয়ি এটা করতে পারে না। দেখেন সে কিন্তু সেটা পারছে, এবং তার হাস্যোচ্ছলেই তার কিন্তু একটা স্টেটমেন্ট আছে রাফসানের, যে এই যে দেখো গাইজ, সে তো এই প্যাটার্নেই কথা বলে, মাকে কেন দিচ্ছি, সে এই প্যাটার্নে কথা বলেছে, কারণ আলটিমেটলি এটা তো আমার কাছেই ব্যাক করবে। হ্যাঁ আপনি যে এই যে সম্পদটা কিনে দিলেন, আজকে যদি বাবা মা না থাকে, ইনহেরিটেন্স হিসেবে কার কাছে আসবে এইগুলা? সন্তানের কাছে। মানে বাবা মায়ের ইনহেরিটেন্সের ব্যাপারটা আপনি এন্টাইটেল, বাট তাদের দায়টা আপনি ইগনোর করে যাবেন, ইট মাস্ট নট তো হ্যাপেন। তো আইন আর কি যে বলে? আইন কি বলে এটাতে? আচ্ছা, আইন ডিরেক্ট রাফসানকে টার্গেট করবে না, কিন্তু দেখেন রাফসানের লাইবিলিটিটা কোথায়? আমি তো তার পরিবারকে টার্গেট করেছি, ঠিক না? না, সে তো লেটস নট লাইক, রাফসান ইজ নট অ্যান ইস্যু হিয়ার। আমি যে হ্যাঁ, আইনি এক্স্যাক্টলি ব্যাপারটা জানতে চাই, এক্স্যাক্টলি এটা সবার জন্য দরকারি। যে আইনি আমি আইনি যদি ব্যাপারটা। কিছু করি, আমার মেয়ে হুম, হুম। কিভাবে পাবে, বা এটা লোনটা কি তার গায়ে এখানে যায়, এখানে বা আমি এটা আমি কিভাবে? কোশ্চেনটাকে না, আরেকটু কোশ্চেনটাকে একটু রিফ্রেম করে দিই যে আহ, যদি আমি মানে ইনহেরিটেন্স আইন অনুযায়ী যদি আসি যে হ্যাঁ, বাবা মার পরে বাবা মা যদি ওনারা যদি মারা যান বা হোয়াট এভার, ওনারা যদি সেটা ইয়ে করে দিয়ে যান, ওসিয়ত করে দিয়ে যান, সেটা ছেলে মেয়ের কাছে আসে, তো সেটা আমরা কি অ্যাসেটের কথা বলছি, তো একইভাবে লায়াবিলিটিটাও কি আসে কিনা? ট্রান্সফার হয় কিনা? অবশ্যই, মানে ইনহেরিটেন্স মানে কি, আর আপনারা জানেন যে বাংলাদেশে যেহেতু ফ্যামিলি ল গুলা কিন্তু কিভাবে চলে, হুম যার যার রিলিজিয়াস টেক্সট অনুসারে ফ্যামিলি ল গুলা চলে। হুম হুম তো ইনহেরিটেন্স নর্মালি কেউ যদি কাউকে আগের থেকে লিখে না দেয়, কোনো কিছু না করে, সেটা কি হয় যে ডোর অফ ইনহেরিটেন্স ওপেন আফটার দ্য ডেথ অফ দ্য পার্সন। হুম হুম। তো সেটা যখন হবে, এই জিনিসগুলো যদি পরিশোধ করা না থাকে, কোনো কিছু করা না থাকে, এটার ইনহেরিটেন্স যাদের কাছে যাবে এই লোনটা তাদেরই পরিশোধ কিন্তু করতে হবে। আচ্ছা আচ্ছা। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আপনারা ডিরেক্ট বলতে পারেন রাফসানের তো এই লোনটা পে করার কোনো লিগ্যাল অব্লিগেশন নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, বাইরের দেশগুলোতে যদি চিন্তা করেন, এমন অনেক কেস আছে যে লোন ডিফল্টার হয়ে গেছে, তার ছেলে বা মেয়ের বিয়েতে, এক্স্যাক্টলি কেস রেফারেন্সটা আমার এই মুহূর্তে মনে নেই, একটু সার্চ করলে পরে পাওয়া যাবে, ছেলে বা মেয়ের বিয়েতে বড় একটা প্রোগ্রাম করে ফেলেছে, হুম এবং হুম ওইটা কিন্তু ব্যাংকের কাছে, কোর্টের কাছে যখন অভিযোগ গেছে, কোর্ট কিন্তু এই ব্যাপারটাকে আমলে নিয়েছে। হুম কারণ কি, এটার একটা ব্যাপার আছে মির্জা ভাই, যে আপনি যদি ব্যাংক্রাফট হয়ে যান, দেউলিয়া হয়ে গেছেন, তাইলে আপনার লাইবিলিটিটা অন্যভাবে দেখা হয়, যে সে বেঁচে থাকার জন্য দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতেছে, সেটা আলাদা হিসাব। কিন্তু এই ব্যাপারটা কিন্তু তা না, এবং আমার কাজটাকে আসলে রাফসানের সাথে খুব সহজ করে দিয়েছে টেকনিক্যালি। রাফসান পুরো ভিডিওর ভেতরে সবার সামনে স্বীকার করেছে তাদের হাতে টাকা আছে, তারা তো দিয়ে দিতে পারতো হ্যাঁ, কিন্তু দেয় নাই। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। আরেক হ্যাঁ, দেখেন, আরেকটা গুড পয়েন্ট হলো যে ওরা কিন্তু তোমার মানে আমি যেটা দেখলাম এবং ওয়াইডলি ওরা হলো কি বলে, মানে উইলফুল ডিফল্টার। ইটস এ ভেরি গুড ওই টার্ম। যে সেটা সেটা তো ক্যান ইউ স্বীকারই করে এক্সপ্লেইন নিল। ফর আওয়ার ভিউয়ার্স উইলফুল ডিফল্টার জিনিসটা এটা কি আসলে? আচ্ছা, উইলফুল ডিফল্টার মানে কি, ওই যে আমি আগে একটু টাচ দিয়েছি, যে আপনি ব্যাংক্রাফট হয়ে গেছেন অফিসিয়ালি, হুম আপনার কাছে কোনোই টাকা পয়সা নাই, আপনি দেউলিয়া, আপনি এই কারণে দিতে পারেন নাই। আর একটা ব্যাপার হলো, আপনার কাছে টাকা আছে, আপনি লুটপাটের স্বার্থে আপনি সেটা দেন নাই। এবং কেন আমি টার্গেট করেছি দেখেন, আমি কিন্তু একটা ব্যাপার নিয়ে টার্গেট করি না, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস প্রমাণ ধরে 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 দেখিয়েছি। এক্স্যাক্টলি। মির্জা ভাই, খুবই টেকনিক্যাল একটা কথা বলি, হুম এই কোম্পানির বর্তমানে 2000 শেয়ার আছে, 1700টা শেয়ার আছে রাফসানের বাবার, 300 শেয়ার আছে তার মার। মানে হুম এই কোম্পানিটা এন্টায়ারলি তাদের পর ডিপেন্ডেন্ট, একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন ডিরেক্টর, বাইরের কেউই নাই। হুম হুম এই কোম্পানিটা রাফসান তো খুবই বাজে একটা নজির স্থাপন করেছে, তো মিথ্যা কথা বলেছে যে করোনার কারণে তাদের ব্যবসা নষ্ট হয়েছে। ভাই, আমি তো সবকিছু চেক করে দেখেছি, তারা তো ডিফল্টার করোনার আগে হয়েছে। তার মানে সে ভেরি কি ইম্পর্টেন্ট সিম্প্যাথি পয়েন্ট। কার্ডটা, এটা কিন্তু সে তার সিম্প্যাথি কার্ড সে ভিডিওতে বলছে, এটা যে আমরা করোনার এক্স্যাক্টলি, কারণে, এবং সে দেখেন আমাদের তাইলে কি সিম্প্যাথি ভিউয়ার্সদের কার্ডটা প্লে করছিল, সিম্পাথিও কিন্তু হয়েছে। ইভেন আমিও সে মনে কিন্তু করছি যে এইটা করার চেষ্টা করছিল। হ্যাঁ 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 আমি একটু শেষ হ্যাঁ করি, যে সে হ্যাঁ। এটা করার চেষ্টা করছিল যে হ্যাঁ, করোনার কারণে দিতে পারি নাই, এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে, বাট এটা একদম ব্যালান্টলি মিথ্যা কথা। আচ্ছা। তারা করোনার আগেই ডিফল্টার হয়ে গেছে। এবং আরো একটা তথ্য আমি বলি, আপনারা জানেন এই কোম্পানিগুলার কিন্তু কি করতে হয়, রেগুলার রিটার্ন কিন্তু জমা দিতে হয় হ্যাঁ জয়েন্ট স্টক হ্যাঁ কোম্পানিতে। তো আমি ওই ওয়েবসাইটটাও দেখেছি, সেটাও কিন্তু আমি পাবলিক করে দিয়েছি,
2018 সালের পরে, দিস ইজ 2024, এই 6 বছরে কোনো রিটার্ন জমা দেওয়া হয় নাই। খেয়াল করে দেখেন, দুইটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার ওয়ান, করোনার আগেই তারা ডিফল্টার হয়ে গেছে, এবং 2018 মানে করোনার আগের থেকেই তাদের আর রিটার্ন কোনো জমা দেওয়া নাই। এবং রাফসান স্বীকার করেছে তাদের হাতে টাকাও আছে। প্রত্যেকটা জিনিস দেখে কি আপনার এইটা মনে হয় না যে তারা ইন্টেনশনালি দেয় নাই, এবং ইন্টেনশনালি এই কোম্পানির কাছ থেকে না চালায়, যে তারা এই জায়গা থেকে উইলফুলি অ্যাবস্টেইন থেকেছে যে আমরা দিব না? রাফসান কি বলছিল? যে আমরা জানি না যে কত টাকা দিব। ও জানে না ব্যাংকে কত টাকা দিতে হবে? ভাই, এটা যে ওই মুহূর্তে লোনটা যে মুহূর্তে নিয়েছে সেই মুহূর্তে তো সব শর্ত থাকে না, কত দিতে হবে, কখন দিতে হবে। পাশাপাশি ব্যাংক যখন নোটিশ গুলা দিয়েছে আপনার ডিফল্টার হয়ে যাবেন, তাড়াতাড়ি লোন দেন, তাড়াতাড়ি লোন দেন, অনেকবার করে তো পুশ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বলা নাই ঠিক আছে কিছুই জানে না। আসল কত টাকা নিয়েছিল? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা যে ব্যাক করতে হবে সে সেটা জানে না। জানে। প্রত্যেকটা কথা দেখেন সে পাবলিকলি অস্বীকার করে গেছে, সে বলছে আমি কিছুই জানি না। মানে আসলটা তো দিতে হবে সে জানে না, মানে কোনো কিছুই সে জানে না। কিন্তু সে এইটা জানে পরবর্তীতে কোড ডিসাইড করবে, তারপরেই করবে। এবং কখন বলছে? রাত 9টার সময় এসে সেই ছেলেটা যখন বলছে কিছুই জানি না, রায় না, কোনো কিছু না। আসলে এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে, তারা আদালতকে অসহযোগিতা করেছে, কোর্টে যায় নাই, কোর্টে নোটিশ দেওয়ার পরেও যায় নাই। সে আবার দেখেন আরেকটা কার্ড প্লে করছিল, গুড সিটিজেন হিসেবে তারা কোর্টে গেছে। তো এটা কি গুড সিটিজেনের নমুনা? তারা তো কোর্টে কেন যায় নাই জানেন? এক্সপার্টি ডিগ্রি দিলে এটা আবার ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। মামলাটা কি হবে ইমতিয়াজ মির্জা ভাই, আমি বলি। এক্সপার্টি ডিগ্রি দিয়ে দিয়েছে, এইটা আবার এক্সিকিউট করার জন্য ব্যাংক আর একটা সুট করবে যে আমরা এটা এক্সিকিউশনে যাব। ওইটা করার টাইমে এরা আবার ব্যাংকে আদালতে যাবে, যাওয়ার পরে বলবে আমি নোটিশ পাই নাই, বা ওই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা ছিল, প্লিজ এইটার পর আবার স্টে করে আবার শুনানি করেন। এইভাবে ঝুলে যে গেল, এই টাকাটা তাহলে তাদের হাতে আছে না? এই টাকাটা কি বসে থাকে? ইমতিয়াজ ভাই, আপনার কাছে যদি আমি 1 লক্ষ টাকা দেই, দিয়ে যদি মামলা চলতে থাকলো 10 বছর, আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকার যা ভ্যালু ছিল, 10 বছর পরে কি 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে 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 সেটা বাড়াইতে পারেন না? খেয়াল করে দেখেন বাংলাদেশে টাকা তো কি হয়। ডিভ্যালু হয়, টাকা তো ডিভ্যালু হয়ে যায়। মামলা মামলা কি হচ্ছে? একটা মামলা দেখবেন ইমতিয়াজ ভাই, অনেক এই ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি কোর্টে মামলা চলমান, 20 বছর 25 বছর ধরে মামলা চলতেছে। ওই 20 থেকে 25 বছর কি সে বাড়ির ভাড়া নিচ্ছে না? অন্য উদাহরণস্বরূপ বলছি। তার মানে দেখেন এই গেইনটা কিন্তু সে পাচ্ছে। আইন সবসময় এইভাবেই এদেরকে প্রোটেক্ট করে। আইন কিন্তু ওই কৃষকদের প্রোটেক্ট করে নাই যে মাত্র 25,000 টাকা ডিফল্টার ছিল, একদম স্ট্রেট ফরওয়ার্ড কাজ করেছে। এই যে কোর্টকেও তো সহযোগিতা করে নাই। তার মানে রাফসান যে কার্ডগুলা প্লে করার চেষ্টা করছিল, তারা গুড সিটিজেন, কোর্টে যায়, তারা তো কোর্টের নির্দেশই অবমাননা করেছে, কোর্টে যায় নাই, এখানে জানে। এক্সপার্টি ডিগ্রি দিতে হয়েছে। তারা মিথ্যা কথা বলেছে, করোনার কার্ড নিয়ে আসছে, সেটা অবাস্তব, তারা রিটার্ন জমা দেয় নাই। তার মানে তারা হলো প্রত্যেকটা জিনিস উইলফুল ফল্টি না, ডিফল্টার। এটা তো উইলফুল, এবং সেটা তো সেটা এটা রাফসান এটা নিজেই স্বীকার ভিউয়ার্সদের করেছে। জন্য একটা জরুরি, তারা উইলফুল ডিফল্টার, এখানে কোনো এবং মানে রাফসান রাফসান আমি সবসময় বলি সে ইন্টেনশনালি আনইন্টেনশনালি আমি যেটা বলেছি সেটাই তো এস্টাবলিশ করে দিয়ে গেল, এবং সেটা পাবলিকলি। এখানে আমার যেটা ধারণা, রাফসান তার তার যে অডিয়েন্স, হ্যাঁ, তার যে অডিয়েন্স বেস যেটা, তো হি নোজ ইট ভেরি ওয়েল যে তার অডিয়েন্স আসলে আহ, তার থেকে কি চায়। হ্যাঁ, যে ধরেন তার যে পপুলারিটি, তার তার বেবি ফেস, একটু আবেগ, একটু চকলেট বয় ইমেজ, হ্যাঁ, তো সবকিছুকে একটা ছোট্ট করে 5 মিনিটের ভিতরে একটা ভিডিওতে কিভাবে সবগুলোকে এক করা যায়, সাথে একটু বাবা মার প্রতি একটু ভালোবাসা, একটু লুৎফুতু, একটু ভালোবাসা, হ্যাঁ গাইস তোমরা বাবা মাকে কোনো গিফট দিও না, দিলেও এরকম অনলাইনে সেটা দিচ্ছেও আমি না, এই টার্গেট জাতীয়, করেছি। এই জাতীয় মানে সে, বিকজ আমি বলবো কি, মানে হি ইজ এ, আমি নিজে যেহেতু এখন সেলস এ কাজ করি, আমি তো বুঝি হাউ টু বি এ গুড সেলসম্যান। হি নোজ উম, তার সেলিং পয়েন্টটা হ্যাঁ কোথায়, তার তার বেজ অডিয়েন্সের কাছে তার সেলিং পয়েন্টটা কোথায়, আমি রাইট? কয়েকটা পয়েন্ট বলতে চাই সাফায়েত, যদি একটু করো। ওইটাকে হ্যাঁ, হি কুড সেল ইট ভেরি ওয়েল, এবং হি থট যে ওইটাকে এই সেম একই রাস্তায় হয়তো সে এটাকেও সেল করতে পারবে তার হ্যাঁ, বেজ হ্যাঁ, অডিয়েন্সের কাছে। না না, বাট ওটা সেল আলটিমেটলি করার জন্যই আপনার করছে। আপনার সেকেন্ড ভিডিওটা ইট কাইন্ড অফ মানে স্কোয়াশড ইট। তো আমি ওই যে বলতে চাই, আমি ওর ভিডিও তো মানে বিলো দা মানে বিলো 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 মানে অনেক, আমি তার কোনো ভিডিও দেখি নাই, কোনোদিন দেখবো না। ইটস ভেরি, মানে আমি বলবো সবাইকে টাইম ওয়েস্ট না করতে, জাস্ট জঘন্য ধরনের। আহ, তবে যেটা আমি দেখছি, আমার যতটুকু আমার মনে হয়েছে, এখানে একটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার হলো মিস্টার বিস্ট। হি ফলো মিস্টার বিস্ট। ও কিছু কিছু জিনিস তোমার সিকোয়েন্স তৈরি করে, যেমন মিস্টার বিস্টের একটা ভিডিও আমি দেখলাম, ওগুলো আমি ফলো করি না,
তো মিস্টার বিডে ওর করে কি যে তোমার ইসের মধ্যে যায়, ধরো 100 দিন একটা রুমের মধ্যে বন্দি থাকলে কেমন লাগবে, এই ধরনের কিছু সিলি সিচুয়েশন তৈরি করে। অ্যান্ড হিজ মানে ওর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, মানে ওর লিস্ট ভিউড কন্টেন্ট মনে হয় তোমার 22 মিলিয়ন, বুঝতেই পারো লাইক হোয়াট লেভেল। তো ওই যে ওর ধরনের ফলো করে, আর কিছু ফুড ব্লগার টাইপের ফলো করে। তো বাংলাদেশে কন্টেন্টে সে খুবই জনপ্রিয়। আমি দেখলাম যে তার একটা ভিডিও দেখছি যে 2,27,000 কে লাইক করছে, এই এক্সপ্লেনেশন ভিডিও যেটা দিছে। এই আম, মির্জা তো ভাই, আমার আমার মনে হয় যে রাশেদ ভাই অনেকক্ষণ ধরে একটা কোয়েশ্চেন উনি উনি করতে চাচ্ছে। আমি একটু হ্যাঁ, একটু রাশেদ ভাইকে কাছে কাছে একটু যাই। আপনারা তো অনেক সিরিয়াস আলোচনা করলেন, রাইট? যে খুব সিরিয়াস এই এই পুরা কনভারসেশনটার কিন্তু কিছু নন সিরিয়াস পোর্শনও আছে। যেমন যে বাংলাদেশে একজন গুলিস্তানের নকল আইনস্টাইন আছেন, মহিউদ্দিন সামথিং নাম, যে উনি কিছু থিওরি দিচ্ছেন যেটা এই রাফসান ছেলেটাকে আহ, ভুল কথা প্রেজেন্ট করতে সাহায্য করছে। এই এমনি আর কি বললাম বলার কথা। আচ্ছা সাহেদ ভাই, আপনার কাছে আমার একটা খুব সলিড প্রশ্ন আছে, দয়া করে এড়া যাবেন না, ঠিক আছে? উত্তর দিবেন, ঠিক আছে? এই যে নির্ঘুম চাকলাদার আপনার কাছে কবে মাপ চাইছিল? না না, উনি মানে কবে মারা না, গেছেন? না, আমার মনে হয় ঘটনা আসলে এটাই সত্য। যাই হোক, আমি আবার প্রশ্নটা রিফ্রেম করি, যে আপনি কি আসলেই নির্ঘুম চাকলাদারের কাছে মাপ চাইছিলেন কোনো কারণে? আচ্ছা, আমি এটা একটা কথা বলি। ধরেন আপনি যেহেতু ফানি উত্তরটাই এক্সপেক্ট করছেন, তো আমি একটু ফানি উত্তরটাই দিই, ঠিক আছে? ধরেন আপনার একটা নিজস্ব ভাবে প্লেজার পাওয়ার একটা জায়গা আছে। ধরেন কেউ একজন আছে, তার যৌনতার তাগিদে তার পার্টনারের সাথে তারা নিজস্ব সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করে, সেভাবেই সে তার যৌন আনন্দ পায়। তো কিছু বঞ্চিত মানুষ আছে যারা সেটা না পেয়ে সমেহন করে মনে করে যে আমি সেই মজাটা পাওয়ার চেষ্টা করছি। তো যাদের কথা বলছেন, কেউ যদি মনে মনে ভাবে যে ও আমার কাছে তো মাপ চেয়েছে, ও কি প্রমাণ দেখাতে পারবে? তো সেটা না করে পাবলিকের কাছে যে সমেহন করে প্রতিক্রিয়ার মজা নেওয়ার যে টেন্ডেন্সি, সেটা যদি কারো থাকে, এবং এই ব্যাপারটা আসলে আমি কি বলবো, সে যদি সম্মেলন করে বলে যে আমি রতিক্রিয়ার মহান পুরুষ হয়ে আচ্ছা, গেছি, এটার কারণে এই তোমার জাতীয় বিরুদ্ধে মানুষকে নিয়ে কয়টা আমার মনে মামলা হয় যে দেয়? অনেক কথা বলাটাই এটার ভয় মুশকিল। কি তুমি পাও না? তোমার 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 বিরুদ্ধে সে তো কথায় কথায় মামলা দেয়, এবং রাফসানকে আমি দেখলাম সে বুদ্ধি দিতেছে। এবং আরো মজার ব্যাপার হলো যে ওর মানুষ বলতেছে যে এই লোকটা ওর পক্ষে গেছে, বাস শেষ, তার লাইফ শেষ। ইভেন ওই যে আপনি একটা ববি নর্মাল জিনিস রহমান চিন্তা শেয়াল করবেন। একটা আছে, সেও বলতেছে যে ওরে যে নিছো, তোমার জীবন শেষ এখন। আপনি নর্মাল আইনের কিছু খুবই বেসিক জায়গা আছে মির্জা ভাই। হ্যাঁ, এটা আমি একটু ফান থেকে আবার একটু সিরিয়াস মোমেন্টে চলে যাই। ডিফেমেশন কখন হয়, খুবই ক্লিয়ার সেকশন আছে ডিফেমেশনের, এবং হ্যাঁ, চারটা ডেফিনেশন খুবই এক্সেপশন ক্লিয়ার। আছে তার, যে কোন কোন কাজ করলে ডিফেমেশন হয় না। এইটা ভাই লয়ার তো দূরে থাক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো জায়গায় ল যারা পড়ছে, একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দে নো ইট। আর আমি কাজটা কি করেছি, তার প্রত্যেকটা মানে জায়গায় আমি ওই পাবলিক লন্ডন ডকুমেন্ট প্রবাসী দিয়েছি। ওই লোকটার এই পুরো জিনিসটাই ভুয়া। মানে আমি যদি একদম আমি তো তোমাকে এটাই বলছি যে ব্লাস্ট বলি। ন্যূনতম এবং আরেকজনের যে কথা বললেন, মিস্টার মহিউদ্দিন অর এক্স ওয়াই জেড সামওয়ান, গরু তার পোস্টটা মহিউদ্দিন। দেখেন এখন নাই। তার 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 পোস্টটাও কিন্তু নাই, তার পোস্টটাও কিন্তু হ্যাঁ, ডিলিটেড। কারণ সে যা দাবি করেছে সে লিমিটেড কোম্পানি অমুক তমুক, সে তো তার বেসিক প্রপোজিশনটাই ভুল। সে ওইটাই ধারণা নাই, সে এসে কিসের কথা বলে। এবং অন্য যেসব লয়ারের কথা বলছেন ডিফেমেশন কেমনে হয় তারা এইটাই জানে না। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যেটা জানে, নির্ঘাত তার আইনি ব্যাপার নিয়ে আমার আর কথাবার্তা না বলি। এমনকি সে ওই যে সাবজুডিস ম্যাটার, সে যদিও উচ্চারণটাও পারে নাই, সে উল্টাপাল্টা একটা ব্যাখ্যা দিয়ে গেছে আর একজনের কাছে। তো সাবজুডিস ম্যাটার সে নিয়ে বলছে কথা বলার জন্য সাবজুডিয়ারি, সাবজুডিয়ারি যেটা রং কমপ্লিটলি। সাবজেক্ট, তো ব্যাপারটা একটু খেয়াল করেন। আপনি কোনটা কথা বলতে পারবেন না। আমি যে কাজটা করেছি, দিস ইজ দ্য ক্লিয়ার এক্সাম্পল অফ সিটিজেন জার্নালিজম। প্রবাবলি বাংলাদেশের রিসেন্ট সময়গুলোর ভেতরে এটাই প্রথম একটা নজির যে সিটিজেন জার্নালিজমটা এতটা ভাস্ট লেভেলে মানুষের কাছে পৌঁছে গেল এই ঘটনার মাধ্যমে। তো আমি যেটা করার চেষ্টা করেছি, খেয়াল করে দেখেন তো, বাংলাদেশ তো অনেক মামলা আছে, ঠিক আছে? ডক্টর ইউনূসের মামলাও তো বিচারাধীন, রাইট? সো পেপার পত্রিকায় কেউ যদি এইটা নিয়ে লেখে, তাহলে কি কেউ কি এইটা বলবে আপনি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলেছেন, অপরাধ করে ফেলেছেন? তাহলে পেপার পত্রিকায় এটা লিখবে কেমনে মানুষ?
সাগরুলের মামলাটা তো ঝুলে আছে, পুলিশ এখনো ফাইনাল রিপোর্ট দিতে পারে না, স্টিল তো বিচারের ফ্রেমওয়ার্কে আছে। এটা নিয়ে যে কথা বললে কি এটা সাবজুডিস ম্যাটার হবে? ধরেন যে অন্য একজন ডিফল্টার সে চলে গেছে, এটা কি সাবজুডিস ম্যাটার মানে অপরাধ? ইয়েস, আইনি ব্যাপার নিয়ে আমি তখন অপরাধ হতে পারতো। যদি কি হতে পারতো, যে মুহূর্তে আপনি বলতে পারতেন আরে কোর্ট তো এটা অবমাননা করছে, এই জাজ এইভাবে দেখেন ফেভার করলো, এটা লয়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, এইভাবে যদি কথা বলেন বা আপনি লয়ের কোর্টের ডিসিশন আপনিই দিয়ে দিচ্ছেন, আরে এইটাই তো ব্যাপার, এইটাই তো হওয়া উচিত, তখন হ্যাঁ, ব্যাপারটা নিয়ে সমালোচনার জায়গা থাকে। কিন্তু আমি কি করেছি, জাস্ট ফ্যাক্ট। আপনি কি ডক্টর ইউনুসের যে মামলা চলছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনুসকে নিয়ে পেপার পত্রিকায় লেখা হচ্ছে না? হুম হুম, তাহলে ঠিক আছে, সাবজুডিস আমারটা ম্যাটারের যদি জন্য ওইটা হয় না না, তাহলে হোল্ড এইটা অন হোল্ড অন, সাবজেক্ট এখানে ম্যাটারটা এটা কভার কিন্তু করে না। নতুন একটা অস্ত্র তবে ওদের, বুঝছো? যে কোনো জায়গায়, না, তবে যে কোনো তবে জায়গায় আরেকটা তোমার ব্যাপার কি জানেন, আরেকটা ব্যাপার যেটা এই ব্যাপারগুলো নিয়ে যারা ল জানে সত্যিকার অর্থে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন ব্যাপারটা যদি এমন হয় আমি সুস্থ মানুষ না, কোনো না কোনো দিন ধরেন যে এমন কোন ইনটক্সিকেটিং ব্যাপার খাইছে, ধরেন আমি হারপিক খাইছি, আমি হারপিক খেয়ে আমার মাথা বিগড়ায় গেছে, আমি সব জায়গায় পাগল উন্মাদ হয়ে থাকি, তো তখন তো আমি উল্টাপাল্টা ব্যাখ্যা দিবই, সেরকমটা ভাই হইতেই পারে। এই তো, আচ্ছা, আমি আর কিছু না বলি। হ্যাঁ, না এই সাবজুডিস ম্যাটারটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলি। এই রিসেন্টলি না গত বছর এই কুমার বিশ্বজিতের ছেলে এখানে বিএমডাব্লিউ দিয়ে গাড়ি চালায় এখানে 3 জন মানুষকে মেরে ফেলছে। তো যখনই আমরা এটা নিয়ে কথা বলতে গেছি, পুলিশ তখন বিভিন্ন এভিডেন্স টেভিডেন্স চাইছে, এটা সেটা। এখানকার স্থানীয় যেই চাটুকার গুলা, সেই পদলেহী বদমাশ গুলা, ওরা বলতেছে এটা একটা বিচারাধীন জিনিস, এটা নিয়ে কথা বলা যাবে না। সো দিস ইজ দেয়ার বিউটিফুল, এনি কাইন্ড অফ লাইক দিস কাইন্ড অফ থিং হ্যাপেন, যেটা নিয়ে ওরা কথা বলতে দিতে চায় না। অলওয়েজ দেখবা দে উইল ব্রিং দ্যাট, যে বিচারাধীন বিষয়, এটা নিয়ে কথা বলা যাবে না। এটা একটা আমি ডিফেন্স ছোট্ট একটা একটা কথা সিস্টেম। বলি, আমি আমি একটা দেশের মানুষের কাছেই আমার একটা ক্লিয়ার এক্সাম্পল আমি দিয়ে দেই। 2023 সাল 26 মার্চ প্রথম আলোর একটা রিপোর্টের জন্য একজন সাংবাদিক জাহাঙ্গীরনগরের, তার নামে ইনস্ট্যান্ট মামলা হয়, হওয়ার পরে তাকে ইনস্ট্যান্ট কোর্টে নিয়ে যাওয়া হয়, তাকে জেলে পাঠানো হয়। তার মানে কি এটা সাবজুডিস ম্যাটার? এক্স্যাক্টলি সাবজুডিস ম্যাটার। হুম হুম হুম। ওই ব্যাপারটা নিয়ে 71 টিভি থেকে শুরু করে অন্যান্য মিডিয়া এবং যাদের কথা বললেন তারা তো নিজেরা কন্টিনিউয়াসলি ব্যাশিং করেছে, কথা বলেছে, সবকিছু করেছে, ঠিক ঠিক তখন সাবজুডিস ঠিক। ম্যাটার ছিল না? না না, এটা ওদের Yes. ফেভারে গেলে তো সাবজুডিস। আমি চাইলার দেখেন মাংসের আমি এক অধিকার লাগবে, ওটা না, চাইলার মাংসের অধিকার লাগবে, ওই 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 জার্নালিস্টই তো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে দেখেন যাদের কথা বলছেন তারা কন্টিনিউয়াসলি কথা বলে নাই, এটা তাহলে জাস্ট যে মানুষটা এই কাজ ক্লিয়ার করেছে কেস সে কি অফ এটা জোর বলতে যার পারে? মুল্লুকতার, ওরা যেটা বলবে সেটাই আইন, এক্স্যাক্টলি সেটাই। যাই হোক, এটা নিয়ে আমরা এক্স্যাক্টলি। আর কি বলবো, আর মানে কিছু বলার নেই। আমি প্রথমেই বলেছি যে মানে বিকৃত কেউ যদি অসুস্থ যদি হয়ে যায়, অসুস্থ মানুষকে নিয়ে আমরা সবসময় কথা বলি, আইন আসলে অসুস্থ বা উন্মাদ এসব মানুষের প্রতি আইনি জুরিসডিকশন বা আইনি লাইবিলিটিটা কাজ করে না। কারণ এমন হইতেই পারে, ধরেন যে মিস্টার এক্স ওয়াই জেড খুবই বিকৃত কোনো কাজে কোনো কিছু করে হারপিক খেয়ে ফেললাম, আমি পুরা উন্মাদের মতো কথাবার্তা বলি, এদের কাছে আসলে আইনি ব্যাখ্যা শোনার প্রয়োজন আমি আছে বলে আমি মনে তোমাদের করি। একটা গান শোনাতে চাই, এটা হলো প্রেমের মরা হারপিকে ডুবে না। আচ্ছা, যাই হোক। ওকে, মির্জা ভাই, আপনার আমার মনে হয় আমরা আমাদের আলোচনার আমাদের শেষ যতটা পর্যায়ে এসে পড়ছি, সো করার আমরা ছিল আমরা উত্তর পেয়েছি। হ্যাঁ, সৈয়দ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি কারণ বাংলাদেশে এখন সকাল, আহ, আপনার সামনে 9টা অনেক, বাজে। হ্যাঁ, অনেক ব্যস্ত দিন আছে। তো আপনাকেও ধন্যবাদ। আর আমি আশা করব আপনার কাছ থেকে আমরা এই 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 রকমের অ্যাক্টিভিজম আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো দেখতে চাই। এবং আমরা আশা করি যে আমরা, এবং আমার বিশ্বাস যে আপনি আপনার এই কাজটা আপনি জারি রাখবেন। এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা এখান থেকে শুধু মানে সিটিজেন জার্নালিজম যে শুধু তা না, আপনি যেহেতু নিজে লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের, তো আপনার কিন্তু এই ব্যাপারে একটা বেশ বড় একটা শক্ত একটা দখল আছে একটা, যে কারণ আপনি যেহেতু লিগ্যাল সেক্টর আপনি জানেন, কেউ আপনাকে ওই মানে সোজা বাংলায় বললে আপনাকে কেউ হাইকোর্ট দেখাতে পারবে না। আপনাকে হাইকোর্ট দেখালে আপনি তাকে সুপ্রিম কোর্ট দেখা দিতে পারবেন। তো আপনার ইউ হ্যাভ দ্যাট অ্যাডভান্টেজ। এবং আমরা আশা করি যে আপনি আপনার যে নলেজ এবং এর সাথে আপনার যে ক্লিয়ার কনসিয়াস, আপনার যে একটা ক্লিয়ার একটা অ্যানালিটিক্যাল যে থিঙ্কিং, এই সব কিছু মিলিয়ে আপনি আপনার এই অ্যাক্টিভিজম আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার থেকে দেখবো।
আর যারা দর্শকরা যারা এই অনুষ্ঠানটা আমাদের এই আলোচনাটা যারা শুনলেন, সাফায়েত ভাই, আমি জাস্ট ছোট্ট করে আমি 30টা সেকেন্ড একটু সময় নিতে হ্যাঁ চাই। অবশ্যই please। অনেকে হয়তোবা ভাবতে পারে যে দিস ইজ মানে রাফসান ওরিয়েন্টেড থিং, বাট আমি কিন্তু আমার লেখার ভেতরে বলে দিয়েছি রাফসান আমার শত্রু না। এমনকি দেখেন গতকালের ভিডিওতে কিন্তু আমি রাফসানকে কফির দাওয়াতও দিয়েছি পাবলিকলি, যে হ্যাঁ হ্যাঁ রাফসান আমার টার্গেট না। আমার টার্গেট ঋণ খেলাপি করে যারা দেশের ক্ষতি করছে, তারা আমার টার্গেট। হি ইজ জাস্ট অ্যানাদার এক্সাম্পল, নাথিং এলস। বরং আচ্ছা। সে যদি পরিশোধ করে, আই উইল বি হ্যাপি। না, মানে আমার এই ব্যক্তিগত লাইনে একটা শত্রুতা না, কোয়েশ্চেন এবং আমি আছে। এটা সাইদ আব্দুল্লাহ না, তোমাদের সবার প্রতি, যে এই যে দেখো এখানে 2,70,000 অনলাইনের জিনিসটা কিন্তু অনেকটা এন্টারটেইনমেন্টের মতো, যে এত মানুষ দেখতেছে। যে আমার কথা হলো যে এত দিন খেলাপি হয়, এত কিছু হয়, অথচ মানুষ তো এইগুলিতে এত উৎসাহ না। এটার ব্যাপারে তো মানুষ দেখলাম খুবই উৎসাহী, এবং মানে বিপক্ষে মানুষ, আমি অনেক মানুষকে দেখছি এটাতে এনগেজ হতে এবং করতে। যে তো এটা কি আসলে কি এন্টারটেনমেন্টের জন্য করতেছে মানুষ, না আসলেই তাদের যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে যদি হয়, তাহলে আরো বড় বড় ঋণ খেলাপিদের সময় তো তারা চুপ হয়ে থাকে? একটা কথা বলেন, এটা কেন তোমার আই মনে গেস হয়? আই গেস ব্যাপারটা হলো, দেখেন অনেক বড় বড় ঋণ খেলাপি আছে, তাদের ছেলেরা এসে ডিফেন্ড করছে না আমার বাবা আর্মি ছিল। তারা এসে এই ব্যাপারটাকে ডিফেন্ড করছে না, তারা লিগালি সাপোর্ট করছে, চুপচাপ আছে। তাদের হুম। সন্তানরা যদি এসেই করতো, এবং তাদের সন্তানরা যদি এমন হইতো যে বাংলাদেশের সবচেয়ে বড় মানে ফুড ব্লগার, যার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এবং তারা এই ভিউটাকে বিক্রি করে, তাহলে তারাও এই ধরনের ব্যাশিং এর শিকার হইতো। কারণ এটা দেখেন, ব্যাপারটাকে অনেকে করছে, আর এরা করে আবার গর্ব করে প্রচার করে, আবার ডিফেন্ডও করছে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। আমার বাবা আর্মি ছিল, অমক তমক। এবং তাদের যেহেতু এই ভিউটাই তাদের ইনকামের তার রাস্তা মানে একটা, এটা অতএব এন্টারটেনমেন্টের অতএব জন্য মানুষ তো না, কথা মানুষ বলবেই। মানুষ এটাকে Exactly, সিরিয়াস সাইদ। ইস্যু হিসেবে সাইদ, নিচ্ছে। এখানে ব্যাপারটা কি, মানে এখানে তো জিনিসটা মানে আমি নিজেও একটু পার্সোনালি এখানে ইনভলভ হয়ে যাই। আমিও আর্মিতে ছিলাম, আমার বাবা আর্মিতে ছিলেন। তো আমার আমার সবসময় মনে হয় যে আমি যদি আজকে কোনো আহ একটা কাজ করি যেটা নীতিবিরুদ্ধ কাজ, এবং এটার পরে যদি ধরেন এটাকে আমি ডিফেন্ড করার জন্য আমি আমার নিজের ইউনিফর্মকে বা আমার বাবার ইউনিফর্মকে বিক্রি করি, তাহলে তো মানে এটা এটা এই লজ্জার শিক্ষা একটা আমি ব্যাপার। পাই নাই। এই শিক্ষাটা আমি পাই নাই, আমি আমার বাবার কাছ থেকে পাই নাই, এবং আমিও আমার সন্তানকে এই শিক্ষা দেই নাই যে ঠিক আছে তুমি বিপদে পড়লে আমার নাম বিক্রি করে দিও, আমার ইউনিফর্মটা বিক্রি করে দিও। নো, এই শিক্ষা আমি এই পাই নাই। কারণেই তো তুমি ফুড ব্লগার হইতে পারলা না, এই কারণে তুমি নাপিত ব্লগার হইতে পারলা না। সহজ অ্যান্সার। যাই হোক, তো আমরা তো এই কারণেই পাবলিকের এঙ্গেজমেন্টটা কিন্তু বেশি, কারণ তারা আচ্ছা অন্য আচ্ছা টাইমেও এই পাবলিকদের নিয়েই ডিল করে সব সময়, এবং আচ্ছা। খুবই হুম। স্পষ্ট ভাবে। আশা করি যে আমরা এটা একটা স্পার্ক করবে, রাশেদের কথা অনুযায়ী, যে একটা একটা ছোট্ট স্ফুলিঙ্গ হয়তো মানুষকে অনেক সচেতন করে দেবে। আরো বড় বড় চোর, বাটপার এবং ঋণ খেলাপিদের আমরা ধরতে পারবো। আমরা অনেক কিছুই জানলাম। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো শুভ- আপনাদের সবাইকে ধন্যবাদ, রাশেদ ভাই, মির্জা ভাই, এবং বিশেষ করে সাইয়েদ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা এই আলোচনাটা যারা শুনলেন, যারা দেখলেন, এবং যারা ভবিষ্যতেও দেখবেন, আহ, আমাদেরকে যদি আমাদের এই আলোচনা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সেটা কমেন্টে জানাবেন। এবং এছাড়াও আপনাদের যদি অন্য কোনো বিষয়ে আমাদের কোনো কোনো জিজ্ঞাসা থাকে, বা অন্য কোনো এই সংক্রান্ত অন্য কোনো বিষয় আপনারা যদি আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে কমেন্টে জানালে আমরা অবশ্যই সেটা চেষ্টা করবো কভার আর করার জন্য। আর একটা ব্যাপার, আমি চাইবো যে সাইদ আব্দুল্লাহ আমাদের শোতে নিয়মিত আসুক। ইউ হ্যাভ আ গ্রেট ভয়েস, আর আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করব। ইনশাল্লাহ, অবশ্যই জি, আমরাও শিওর, আমরাও আমি সেটা চাই। চেষ্টা এবং করব। আমি নিশ্চিত আমাদের এই অনুষ্ঠান যারা আমাদের এই আলোচনাগুলো যারা যারা নিয়মিত দেখেন, তারাও সবসময় নিয়মিতই সায়েদকে দেখতে চাবেন। তো আমরা সায়েদ, আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।